100.1 এফএম গোল্ড টিউন করেছেন আপনি। আর এই সময়টা মানে মঙ্গলবার, আর তার সাথে সাথে ঘড়িতে ৯টা বেজে ৩০ মিনিট। এই সবকিছু মিলিয়ে মিশিয়ে যেটা হয় সেটা হচ্ছে কোনো একটা রোগ মুক্তির পালা। এবং সেই রোগ মুক্তির পালাটা আমরা যারা থাকি, মানে আজকে যারা রয়েছি, মৌসুমী সুস্মিতা, শুধু তারা নয়, আমাদের সাথে বিশিষ্ট অতিথি থাকেন, ডাক্তারবাবু থাকেন, আজকেরও রয়েছে। যারা পোস্ট দেখেছেন তারা অলরেডি জানেন, যারা দেখেননি তাদের জন্য একবার বলে দিই যে আজকের ঠিক কি নিয়ে বিষয় হবে, কে আছেন আমাদের সাথে। আজকের আমাদের সাথে আছেন ডক্টর শুদ্ধসত্য চট্টোপাধ্যায়, বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ। এবং আজকের যে অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানটাতে আপনি প্রশ্ন করবেন, বিভিন্ন মাধ্যমে প্রশ্ন করবেন। মাধ্যমগুলো অবশ্যই সরাসরি আমাদের টেলিফোন করতে পারেন 22488085 আমাদের হোয়াটসঅ্যাপ, অথবা সেখানে আমাদের টেক্সট মেসেজও করতে পারেন। সেটা হচ্ছে 9903059992। আর আমাদের ফেসবুক পেজ 100.1 এফএম গোল্ড কলকাতায় আজকের আরোগ্যর পোস্টারের নিচে কমেন্ট সেকশনে এসেও, বা আমাদের লাইভ 100.1 এফএম গোল্ডে যে লাইভ চলছে, এবং আকাশবাণী কলকাতা, এই দুটো ফেসবুক পেজে আমাদের যে লাইভ যাবে অনুষ্ঠানটা আরোগ্য, সেখানে এসে কিন্তু লাইভের নিচের কমেন্ট সেকশনে কিন্তু আপনারা আপনাদের প্রশ্ন অনায়াসে রাখতে পারেন। একদমই তাই। আর আজকের বিষয়টা তো বলা হলো না, যারা এখনো পোস্টার দেখেননি। আমি জানি আমাদের বাড়িতে বয়স্ক মানুষ আছেন, কেউ না কেউ আছেন। আর তাঁদের বিভিন্ন রকম সমস্যা আমাদের হয়তো কোথাও না কোথাও বুঝতে অসুবিধা হয় যে এটা ঠিক কি ধরনের সমস্যা। কই, আমরা তো এটা ফেস করছি না। আবার কেউ কেউ সে সমস্যাটা জেনেও আমরা তো বুঝতে পারি না যে ঠিক কি করব। এই সমস্যাটা হলো, আমরা হলে তো একটু পরেই যেতাম ডাক্তারবাবুর কাছে, এনার ক্ষেত্রে কি সদ্য যেতে হবে? ঠিক এই সমস্ত সমস্যার থেকে সমাধান আজকের এই ১.৫ ঘন্টা, মানে ৯টা বেজে ৩০ মিনিট হয়ে গিয়েছে। ঠিক আমরা ফেসবুকে থাকবো এবং ফ্রিকোয়েন্সিতেও থাকবো ১১টা পর্যন্ত। আজকের বিষয় প্রবীণদের স্বাস্থ্য সচেতনতা। স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার। আর প্রথমেই যে প্রশ্নটা করব, মানে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতা। প্রবীণ বা বৃদ্ধ বা বৃদ্ধা, এটার জন্য কি কোনো বয়সের মাপকাঠি আছে যে এই বয়সটাকেই বলবো? হ্যাঁ, অবশ্যই। তবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এটাকে বর্ণনা দেয়া হয়েছে। যেমন ধরুন ইউনাইটেড নেশন এটাকে বলেছে ৬০ বা তার উপরে। কিন্তু ডেভেলপ কান্ট্রি যেগুলো, সেগুলোতে এটাকে ৬৫ ধরা হয় মাপকাঠি। ৬৫ মাপকাঠিতে আমাদের বার্ধক্য শুরু হয় সেখানে। ৭৫ অবধি মানে ৭৪ বছর অবধি বলা হয় যে আর্লি এল্ডারলি, মানে আ অল্প বয়সী বার্ধক্য বলতে পারেন। ৭৫ থেকে ৮৪ অবধি বলা হয় এল্ডারলি বা বার্ধক্য। আর ৮৫ পরে বলা হয় অতিবৃদ্ধ বা মা মানে এল্ডারলি এল্ডার বলা হয়। তো এই জিনিসটা এমনি যদিও এটাকে ভাগ করা হয়েছে, কিন্তু তবুও সাধারণত দেখা যায় যে একটা সময় থেকে আমাদের শরীরে যে চেঞ্জগুলো আসে, সেটাকে আমরা বার্ধক্য বা বয়স বেড়ে যাওয়া বা ইংরেজিতে এজিং বলে বর্ণনা করে থাকি। তবে সরকারি এবং বিভিন্ন জায়গার এই অনুযায়ী ৬০ থেকে ৬৫ এটাতে বার্ধক্য শুরুর মাপকাঠি আমরা সাধারণত বলে থাকি। তো এই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে কি কি স্বাভাবিক পরিবর্তন আসে? হ্যাঁ, যদি আমরা একদম ওপর থেকে শুরু করি, মানে মাথা থেকে পা পর্যন্ত যাই, তাহলে চুল হালকা হয়ে যায়, চুলের মাত্রা কমতে থাকে। কপালে বিভিন্ন রকম বা চামড়ায় বিভিন্ন রকমের বলিরেখা দেখা যায়। চুল সাদা হয়, শুধু হালকা নয়, সাদা হয়, তাতে একটা পাক ধরে। চোখে ছানি আসতে পারে। নাকে গন্ধ এটা কমে যায় অনেক সময়। অনেক সময় অন্য রকমের গন্ধ, আমরা যেটাকে পারসমিয়া বলি, মানে এক ধরনের গন্ধের জায়গায় অন্য ধরনের গন্ধ পাচ্ছি। স্বাদ কোরক চলে যায় জিভে, খাবারের স্বাদ অন্যরকম লাগে। দাঁত পড়ে যায় বা দাঁতের পরিমাণ কমে যায়, বা যেগুলো আছে সেগুলোর ক্ষমতা কমে যায়। বিভিন্ন মাসলস, বিভিন্ন বোনস এগুলো আস্তে আস্তে একটু উইক হয়ে যায়। হার্টে যদি আসি আমরা, সেখানে হৃৎপিণ্ডের কর্মক্ষমতা আগের চেয়ে আস্তে আস্তে কমতে থাকে। ফুসফুস যেটা আমাদের শ্বাস প্রশ্বাস পরিচালনা করে, সেগুলোর আস্তে আস্তে ক্ষমতা কমে। যদি আমরা শিরা ধমনীর দিকে যাই, তাহলে ধমনীতে আস্তে আস্তে একটু সংকোচন হয় এবং যে নর্মাল ইলাস্টিসিটি সেটা কমে যায়। মানে হজম করার ক্ষমতা কমে যায়। কিছু একটু আধটু বেশি একটু অন্যরকম খাবার খেলে অ্যাসিডিটি হয়। অনেক সময় সেখানে ডায়রিয়া হতে পারে, অনেক সময় সেখানে ভমিটিং হতে পারে। আমাদের হাতের কর্মক্ষমতা কমে যায়।
পায়ের যে চলার শক্তি এবং চলার যে ফাস্ট ব্যাপারটা, যেটা আমরা দৌড়াতেও পর্যন্ত পারতাম অল্প বয়সে, সেটা আস্তে আস্তে কমতে থাকে, একবারে চলে যায় তা নয়। যৌন ক্ষমতা হ্রাস পায়, মেয়েদের ক্ষেত্রে মাসিক বন্ধ হয়ে যায়, মেনোপজ আসে, এবং অবশ্যই সন্তান ধারণ ক্ষমতা তো চলেই যায়। তো এই ধরনের যে এগুলো বার্ধক্যের সঙ্গে সঙ্গে হয়, এগুলোকে আমরা নর্মাল এজিং প্রসেস বলতে পারি। এমনকি একটু ইউরিনের সমস্যা, একটু পায়খানা করতে অসুবিধে বা কোষ্ঠকাঠিন্য, ধাত, এগুলোও কিন্তু আমাদের স্বাভাবিক এজিং প্রসেসের মধ্যে হতে পারে। বয়স বাড়ার সাথে সাথে অনেকেই ভুলে যায় অনেক কিছু, বা আমরা অনেক সময় ভুলে যাই। কিন্তু মানে বয়স্কদের ভুলে যাওয়া এবং ডিমেনশিয়া, এই দুটো, এবং নর্মাল যে সাধারণ ভুলে যাওয়া, এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? মানে আমরা কি করে বুঝবো যে বয়স্ক মানুষটা ডিমেনশিয়ার জন্য ভুলে যাচ্ছে নাকি এমনি নর্মালি ভুলে যাচ্ছে? দেখুন, নরমাল ভুলে যাওয়া বলে যেটা আমরা ভাবছি সেরকম অ্যাকচুয়ালি কিছু হয় না। অল্প বয়সীরা যারা ভুলে যায়, তাদের দুটো জিনিস কাজ করে। এক নম্বর হচ্ছে তারা খুব অ্যাংজাইটিতে ভোগে, সেটা তাদের ভোলার কারণ হয়। আর বয়স্ক মানুষরা যে কারণে ভোলে, যেমন ধরুন একটা ডিমেনশিয়াকে আমরা বলি মাল্টি ইনফার্ক্ট ডিমেনশিয়া, মানে বারবার ছোট ছোট স্ট্রোক হতে হতে শিরাগুলো মানে ধমনীগুলো সংকুচিত হয়ে গিয়ে সেখানে রক্ত চলাচল কম হচ্ছে, যার ফলে তার ডিমেনশিয়া হচ্ছে, তার নার্ভগুলো কমে যাওয়ার জন্য। আরেকটা হচ্ছে অ্যালজাইমার, যেটা খুব কমন, সেটা একটা অটোইমিউন ডিজিজ। সেখানে আস্তে আস্তে তার ওভারঅল তার মেমোরিটা কমে যায়। কিন্তু আমরা বুঝবো কি করে? এছাড়াও আরো অনেক রকম ডিমেনশিয়া আছে, কিন্তু আমরা বয়সের ডিমেনশিয়া আর এমনি ডিমেনশিয়ার পার্থক্য করব কি করে? এটা খুব ভালো প্রশ্ন করেছেন এটা আপনি। সেটা হচ্ছে, যদি আমরা খুব আর্লি দেখি, তাহলে দেখবো যে মানুষটা বাজার করতে গেছে, সে হয়তো ফিরে আসছে না বা আসলে একটু দেরি হচ্ছে, বা পাড়ার একজন বলল যে দাদু না একটু ওই দিকে চলে গেছে। তারপর উনি ফিরে এসে বললেন, আমি আজকে এই রাস্তাটা চিনতে পারিনি, আবার একটু ঘুরে আসার পর রাস্তাটা চিনতে পারলাম। আচ্ছা। সকালে খাবারের হয়তো কি খেয়েছে ভুলে গেল দুপুরে খেতে। এটা কিন্তু একজন অল্প বয়সী মানুষের হয় না। কিন্তু এইগুলোই ছোট ছোট জিনিসগুলো, রাস্তা হারিয়ে ফেলা, বাড়ির জায়গায় অন্য জায়গায় ঢুকে যাওয়ার চেষ্টা করা, বা সকালে কি খেয়েছে বা দুপুরে কি খেয়েছে রাতে ভুলে যাওয়া, সকালে কি জামা পড়েছিল প্যান্ট পড়েছিল সেটা ভুলে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু বয়স্ক ডিমেনশিয়ার লক্ষণ। এটা কোন বয়স থেকে শুরু হয় মোটামুটি? এটা দেখুন, যাদের অসুখ হয়েছে তাদের এই ৬০-৬৫ থেকে শুরু হতে পারে, কারো ক্ষেত্রে সেটা আরেকটু পরে হয়। ৮০-র ওপর সাধারণত এটা খুব মার্কলি দেখা যায়। এবং তার সাথে যদি তাদের এই সমস্যাগুলো হয়ে থাকে, বা বিশেষ করে এনাদের অনেকেই তো ছোট ছোট স্ট্রোক হয়ে থাকে এই বয়স অবধি, তো তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো আস্তে আস্তে বাড়তে থাকে। মানে এটা খুব প্রোগ্রেসিভ হয় ইউজুয়ালি, এটা থেমে যায় না বা স্ট্যান্ড স্টিল হয়ে যায় না, এটা ক্রমশ যেন বাড়তে থাকে। যদি না চিকিৎসা হয়। চিকিৎসা হয়, চিকিৎসা হলেও সেটাকে হয়তো তার বারটা কমানো যায়, পুরোপুরি বন্ধ কিওর হয় করার না। চিকিৎসা কিন্তু এখনো পর্যন্ত আমাদের শাস্ত্রে বেরোয়নি। বেশ, আমাদের ফোনে কোন লিসনার আছে দেখাই, কি বলছেন তার প্রশ্ন? নমস্কার। 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 বলুন। হ্যাঁ, এখানে থেকে নমস্কার। অনিমেষ ভট্টাচার্য কথা বলছি। হুম। দুটি জিজ্ঞাসা আছে। এই ৬০ বা তদূর্ধ্ব যারা সুগারের পেশেন্ট, তারা যদি প্রতিদিন সকালে ১ ঘন্টা বিকেলে ১ ঘন্টা হাঁটবে, সেটা তার স্বাস্থ্যের ক্ষেত্রে কতটা উপকারী? এটা একটু যদি বলেন তাহলে ভালো হয়। আরেকটা হচ্ছে যে যে বয়সের সঙ্গে সঙ্গে অনেক সময় ওষুধ খেতে হয়, অনেক ওষুধ খেতে হয়। এবারে ক্রমাগত ওষুধ খাওয়ার ফলে কি কি সাইড এফেক্ট হতে পারে, এটা যদি একটু বলে দেন ভালো হয়। বেশ, নমস্কার। অনিমেষ বাবু শুনতে থাকুন আপনি। দেখুন, হাঁটা শুধুমাত্র যে বয়স বেশি হলে তা নয়, সমস্ত বয়সের জন্য হাঁটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যায়াম। বিশেষ করে যারা বয়সের সাথে সাথে দৌড়াতে পারছেন না বা আর কোনো এক্সারসাইজ করতে পারছেন না, হাঁটা কিন্তু একটা অত্যন্ত ভালো এক্সারসাইজ। এখন প্রশ্ন হচ্ছে যে ১ ঘন্টা সকালে ১ ঘন্টা বিকেলে হাঁটার মতো তার শরীরের ক্ষমতা আছে কিনা সেটা দেখে নেওয়া খুব জরুরি। এবং এটা যদি কেউ করতে পারেন, তাহলে এর থেকে ভালো সুগারের ক্ষেত্রে অন্তত হতে পারে না। তবে একটা ছোট মানে অ্যাডভাইস বলতে পারেন, যে শুরু করবেন হাঁটা অন্তত হালকা কিছু খেয়ে। যদি ডায়াবেটিক পেশেন্ট হন, সেটা ছোলা ভেজানো হতে পারে, সেটা দুটো ডায়াবেটিক বিস্কিট বা ডাইজেস্টিভ বিস্কিট হতে পারে। একটু কিছু খেয়ে শুরু করবেন, কারণ অনেক সময় হঠাৎ করে বেশি এক্সারসাইজ করলে সুগার ফল হয়ে যেতে পারে। আর ২ নম্বর যেটা বললেন যে পলিফার্মেসি, হ্যাঁ, বয়সকালে অনেক রকমের ওষুধ খেতে হয়, কিন্তু এই ওষুধগুলো কি খাচ্ছি তার উপর সাইড এফেক্ট নির্ভর করে। কারণ জেনারেলাইজ সাইড এফেক্ট বলে এরকম কিছু হয় না, এক একটা ওষুধের এক এক রকম পার্শ্ব প্রতিক্রিয়া থাকে।
তাই যদি ওষুধগুলো জানা যায় সেটা বোঝা যাবে, এবং যে ডাক্তারবাবু প্রেসক্রাইব করবেন আপনি নিশ্চিন্ত থাকুন, নিশ্চয়ই সেগুলো দেখেই উনি প্রেসক্রাইব করবেন। আমাদের একটা মেসেজ আছে আমাদের হাওড়া থেকে রঞ্জন, তিনি বলছেন আমার বয়স 73, আমার এত মানে এত গরমে রাতে কি স্নান করা উচিত এই বয়সে? আপনার যদি রাতে স্নান করা অভ্যেস থাকে আপনি করতে পারেন, তবে একটা অনুরোধ, আপনি একটু ঈষৎ উষ্ণ জলে স্নান করবেন, মানে একটু তাতিয়ে নেবেন, বা যদি গিজার থাকে সেখান থেকে একটু জল নিয়ে নেবেন। কারণ একদম ঠান্ডা জল যেটা রাতের দিকে কীরকম জল আপনার ওখানে আসে বলতে পারবো না, যদি ট্যাঙ্কের জল হয় সেটা তো গরম থাকে, সুতরাং সেটা তো আপনি ইউজ করতে পারেন। আদারওয়াইজ একটু তাতিয়ে নেবেন, আর যদি একটু আগে আগে করতে পারেন মানে 7টা-8টার মধ্যে করে ফেলতে পারেন, খুব ভালো হয়, বেশি রাত করে না করাই ভালো। 2248 ফোনে আছে। 8085 এ কোন রয়েছেন লিসনার বোন। আছেন? নমস্কার। কে আছেন আমাদের সাথে? না, এই মুহূর্তে কেউ নেই। তবে আমাদের অনেক প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোতে যাই। বয়স বাড়ার সাথে সাথে একটা খুব কমনলি দেখতে পাই, আমরা আমাদের বাড়িতেও যারা এল্ডারলি রয়েছেন তাদের ক্ষেত্রেও দেখি, হাত পা ঝিঝি ধরে যাচ্ছে, বা অনেকক্ষণ বসে আছে, ওটার সময় বলছে আমার পাটা অবশ হয়ে গেছে। এগুলো কেন হয়, এবং বয়স বাড়ার সাথে কি এটা হবেই? দেখুন, শিরদাঁড়ার থেকে আমাদের সমস্ত শরীরে নার্ভ সাপ্লাইগুলো হয়। নার্ভগুলো এক একটা শিরদাঁড়ার ওপরের অংশ এবং নিচের অংশ থেকে বেরোয়। এবার কোনো কারণে যদি আমাদের শিরদাঁড়াতে সেই নার্ভের কোনো চাপ পড়ে, তো তখন সেই জায়গায় একটা টিংলিং সেন্সেশন, যেটা আপনি ঝিঝি ধরা বললেন, সেটা হয়। এবার ধরুন কিছু কিছু ক্ষেত্রে হয় যে সেটা শিরদাঁড়াতে চাপ না পড়ে অন্যান্য লোকাল জায়গাতেও চাপ পড়তে পারে। যেমন কনুইয়ের পিছনে একটা নার্ভ আছে, তার নাম আহ্লার নার্ভ, তো সেটার উপরও যদি কখনো চাপ পড়ে সেখানে হতে পারে। এবার বয়সের সাথে সাথে যেহেতু আমাদের শিরদাঁড়ায় বিভিন্ন রকমের সমস্যা হয়, ঘাড়ে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হয়, কোমরে লাম্বার স্পন্ডাইলোসিস হয়, সে কারণে হাতে আর পায়ে বয়সের সাথে সাথে ঝিঝি ধরতে পারে। ডায়াবেটিস বা নার্ভের কোনো অসুখ থাকলে সেটা আরও আগে হতে পারে, কিন্তু এগুলো সবই প্রিভেন্টেবল যদি আমরা একটু ভালো করে শিরদাঁড়া বিভিন্ন যে ব্যায়ামগুলো আছে সেগুলো যদি নিয়ম করে করে যেতে পারি, তাহলে অনেকটাই আমরা আটকাতে পারি বা বেশি বয়স অবধি সেটাকে ডিলে করতে পারি। আরো একবার দেখি Listener কে আছেন আমাদের 2248 এ কে আছেন। হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন। নমস্কার। আমি শঙ্কর বাগ বলছি, মশাট, হুগলি থেকে। বলুন। ডাক্তারবাবুকে নমস্কার। নমস্কার। আমার প্রশ্ন হচ্ছে, যাদের আমাদের বাড়িতে এরকম 80 থেকে 85 যে বয়স্ক মানুষরা আছে, অনেক সময় তো কাজ করতে হয়, মানে কোনো ভারী ভুড়ি যখন চাগাতে যাচ্ছে, প্রচন্ড পরিমাণে তিনি মানে চাগাতে গেলে খুবই অসুবিধা হয়, মানে কোমরে পিঠে টান ধরে, উনি বসে পড়ে, কোনো আর বেশি দূর অলরেডি হাঁটতে পারে না, একটুখানি হাঁটলেই হাঁপিয়ে যাচ্ছে। আর বর্তমানে তার একটু মাঝে মাঝে কাশি হয়, মানে গলা ব্যথা করে। এটার জন্য বললে খুব ভালো হয়। নমস্কার। অনেকগুলো জিনিস বললেন, অনেকগুলো জিনিস জানা দরকার। 1 নম্বর হচ্ছে, যার বয়স হয়েছে তার কোমরে বেশি ভারী বোঝা সত্যি নেওয়া উচিত না। তার যদি 65 থেকে 70 বছর বয়স হয়ে যায়, এবার উচিত তার এগুলোকে, যারা কম্পারেটিভলি অল্প বয়স্ক মানুষ আছে তাদেরকে হ্যান্ড ওভার করা। যেমন ধরুন, মানে গ্রামের দিকে বস্তা নেওয়া হয়, এক একটা বস্তায় 50, কিছু কিছু ক্ষেত্রে আরও বেশি ওজন হয়, সেগুলো বয়স্ক মানুষদের একদমই নেওয়া উচিত না। সেটা অন্য পদ্ধতি নিলে ভালো, বা একটা সাইকেলে ইউজ করা ভালো। তার সাথে যেটা উনি বললেন যে এই যে শ্বাসকষ্ট হচ্ছে, সেটা হৃৎপিণ্ডের সমস্যা বা হার্টের সমস্যা থেকে হতে পারে, বয়সকালে সেটা হতেই পারে, বা এই যে কাশি হচ্ছে সেটা ফুসফুসের সমস্যা থেকেও হতে পারে। তো সুতরাং হৃৎপিণ্ড এবং ফুসফুস দুটো সমস্যা থেকেই হতে পারে। এখানে জানা দরকার যে উনি দীর্ঘদিনের ধূমপায়ী কিনা। ধূমপায়ী যদি দীর্ঘদিনের হয় তাহলে কিন্তু সিওপিডি বলে একটা অসুখ হতে পারে। তো এই জায়গাগুলো দেখতে হবে। আমি বলবো আপনি ওনাকে একজন ডাক্তার দেখান, এবং তার পরামর্শ নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করলে এবং ওষুধ খেলে উনি নিশ্চয়ই অনেকটা ভালো হবেন। আমাদের ফেসবুক পেজে এক বন্ধু লিখেছেন, সুমিতা চক্রবর্তী, জানতে চেয়েছেন অস্টিও আর্থ্রাইটিস কেন হয়, এর রেমেডি কি? অস্টিও আর্থারাইটিস একটি বয়সকালেরই একটা অংশ। যেটা হয় কি, আমাদের বিভিন্ন হাড়ের মধ্যে যে জয়েন্টগুলো মাঝখানে থাকে তার মধ্যে সাইনোভিয়াল মেমব্রেন বলে একটা পর্দা থাকে, এবং তার মধ্যে কার্টিলেজ থাকে, তরুণাস্থি থাকে, যেটা যেরকম দুটো মেশিনের মধ্যে ঘষা আটকায় তেমনি দুটো হাড়ের মধ্যে ফ্রিকশনটাকে প্রিভেন্ট করে। সময়ের সাথে সাথে এগুলো ক্রমশ ক্ষয় হতে থাকে। তার সাথে কিছু প্রদাহ হয়, বিভিন্ন পশ্চারাল কারণে প্রদাহ হতে পারে। কেউ যদি দীর্ঘক্ষণ বসে থাকে বা দীর্ঘক্ষণ হাঁটু ভাঁজ করে রাখে, বিশেষ করে হাঁটুর অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে,
তখন তার সেই প্রদাহটা বাড়তে থাকে। তারপর সেই প্রদাহটা তার সাইনোভিয়াল মেমব্রেন, তার কার্টিলেজ এগুলোকে নষ্ট করে দুটো হাড়ের মধ্যে যে জায়গাটা ছিল, যেটা অ্যাকচুয়ালি একটা লুব্রিকেন্ট হিসেবে বা তরল হিসেবে কাজ করছিল, সেটা কমে যেতে থাকে। এই পদ্ধতিটার নামই হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, এবং এটা বয়সের সাথে সাথে বাড়ে। তবে এটা প্রিভেন্ট করার জন্য মূলত মাটিতে বসা এবং সিঁড়ি কম ভাঙা, এই দুটো যদি কেউ অবলম্বন করতে পারে, মাটিতে বসাটা যদি বন্ধ করা যায় 50 বছর বা তার কিছু বছরের মধ্যে, তাহলে এটা থেকে কিন্তু অনেকটা মুক্তি পাওয়া যায়। মানে আমাদের অনেক প্রশ্ন রয়েছে, আমরা যেতে পাচ্ছি না কারণ আমাদের লিসেনার আবার আছেন। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ, নমস্কার। বলুন আমি শুভ্রা ভট্টাচার্য বলছিলাম বাগজন থেকে। বলুন। হ্যাঁ, নমস্কার ডাক্তারবাবু নমস্কার। আপনাকে। হ্যাঁ, আমার স্বামীর বয়স 72 বছর। এই বয়সে সুস্থ থাকতে বছরে কি কি রুটিন টেস্ট করানো জরুরি একটু বলবেন? আর কত মাস অন্তর একবার ডাক্তার দেখানো উচিত বলে মনে হয়? একটু যদি বলেন খুব ভালো হয়। বেশ, শুভ্রা ভট্টাচার্যের প্রশ্নটা আমারও কিন্তু ছিল, সেটা হয়ে গেল। খুব ভালো প্রশ্ন করেছেন ম্যাডাম। সবার আগে যেটা জানার আমার দরকার ছিল সেটা হচ্ছে ওনার কোনো অলরেডি প্রি এক্সিস্টিং ডিজিজ যেটাকে আমরা বলি সেটা আছে কিনা। যদি সুগার থাকে তাহলে প্রতি 3 মাসে একবার সুগার মাপতে হবে, ইসিজি বছরে একবার করতে হবে, ইকো বছরে একবার করতে হবে, ইকোকার্ডিওগ্রাম যেটাকে আমরা বলি। রুটিন যে টেস্টগুলো, যেমন ধরুন কিডনির জন্য ক্রিয়েটিনিন, ইউরিয়া, লিভারের জন্য লিভার ফাংশন টেস্ট, সিবিসি যেটা রুটিন ব্লাড কাউন্ট হয়, ইএসআর, এই টেস্টগুলো 6 মাস থেকে 1 বছরের মধ্যে করতে পারলে ভালো হয়। এর সাথে কিছু বিশেষ টেস্ট আছে যেগুলো বিশেষ মানুষদের জন্য করতে হয়, যাদের ব্লাড প্রেশার আছে, যাদের সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এগুলো একটু টেস্ট করতে হয়। যাদের হার্টের সমস্যা অলরেডি আছে তাদের ইসিজি, ইকো ছাড়াও হয়তো মাঝে মধ্যে সিটি অ্যাঞ্জিওগ্রাম বা নর্মাল অ্যাঞ্জিওগ্রাম করতে হতে পারে। এগুলো বয়স অনুযায়ী ডিপেন্ড করে। আমি ধরে নিচ্ছি ওনার কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে 6 মাস থেকে 1 বছরে আপনি সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট, ইউরিয়া, ক্রিয়েটিনিন, লিভার ফাংশন টেস্ট, সোডিয়াম, পটাশিয়াম, ইসিজি একটা, আর অনেক সময় একটা আল্ট্রাসাউন্ড আর একটা চেস্ট এক্সরে আমরা বলি, কারণ বয়সকালে যেটা বেশি হয় সেটা হচ্ছে ক্যান্সারের প্রবণতা বাড়ে। তো এগুলো দেখলে, এই দুটো বিশেষ করে আল্ট্রাসাউন্ড এবং মানে পেটের আল্ট্রাসাউন্ড এবং চেস্ট এক্সরে দেখলে আমরা একটা রাফ আইডিয়া পেয়ে যাই বুকে আর পেটে যে জায়গাগুলো আমরা সাধারণত দেখতে পাই না সেখানে কোনো ক্যান্সারের লক্ষণ আছে কিনা। এই সূত্রে একটু জানবো যে বর্তমানে প্রবীণদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এরকম শারীরিক সমস্যা কোনগুলো? দেখুন, সারা বিশ্বের ডেটা অনুযায়ী সবচেয়ে বেশি দেখা যায় হৃদযন্ত্র সংক্রান্ত সমস্যা, মানে হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর এগুলো। তারপরে আসে ফুসফুস সংক্রান্ত সমস্যা, মানে সিওপিডি, এবং তার মধ্যে যে ক্যান্সারগুলো আসে তারপরে সবচেয়ে বেশি আসে লাং ক্যান্সার। মেয়েদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার। এখন প্রায় লড়াই হচ্ছে ব্রেস্ট ক্যান্সার আর লাং ক্যান্সারের মধ্যে যে কে আগে এগিয়ে যাবে। তারপর প্রস্টেট, মাল্টিপল মায়োলোমা, এই ধরনের ক্যান্সারগুলো আসে। আরও বয়সজনিত ক্ষেত্রে অনেক সময় প্রস্টেটের সমস্যা ছেলেদের ক্ষেত্রে আসে, পেটের সমস্যা বা এগুলো আসে। তো মূল সমস্যাগুলো হচ্ছে হার্ট, সিওপিডি আর বিভিন্ন ধরনের ক্যান্সার। এই তিনটে বয়সের দিক থেকে মানে প্রাধান্য অনুযায়ী সাধারণত বেশি এসে থাকে। আর ডিমেনশিয়া অবশ্যই। ফোনে আছেন। ফোনে কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি আরামবাগ থেকে শেখ মোহাম্মদ মহসিন বলছি। বলুন। নমস্কার ম্যাম। নমস্কার। আরামবাগ হুগলি থেকে। বলুন কি হ্যালো, প্রশ্ন? নমস্কার। নমস্কার। এই ভুলে যাওয়াটা, আমিও মাঝে মধ্যে মানে কোনো জিনিস একটু ভুলে যাই। আবার কোনো কথা বলতে বলতে এই কথাটা বলবো মনে করে সেটাও ভুলে যাই। আর আমার খাওয়া দাওয়া জানেন যে সারা দিনের মধ্যে না কোনোভাবে না, কোনো ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, খাওয়া দাওয়া নিয়ে উনি কিছু বলছেন কিন্তু উনি ভুলে যান। তবে আমরা বয়সটা জানতে পারি। এইটাই। হ্যাঁ, বয়সটা বয়সটা জানা জানাটা গেল। খুব জরুরি ছিল। এবং আপনি যদি কোনো কারণ ছাড়া ভোলেন তাহলে আমার মনে হয় আপনার একজন নার্ভের ডাক্তার, যারা নিউরোলজিস্ট বলি, তার সাথে কনসাল্ট করা উচিত। আর অন্যভাবে নেবেন না। কোনো অ্যাডিকশান থাকলে সেখান থেকে দূরে থাকবেন, বিশেষ করে মদ্যপান থেকে দূরে থাকবেন, কারণ তাতেও কিন্তু একটা ডিমেনশিয়া হতে পারে। আচ্ছা, ঠিক। কোনো এবং বন্ধু না, এই মুহূর্তে কেউ নেই, কিন্তু প্রশ্ন রয়েছে আপনার জন্য। আমরা একটু আগে একজন আমাদের প্রশ্ন করেছিলেন যে এক্সারসাইজ নিয়ে, ব্যায়াম নিয়ে। তো প্রবীণদের ক্ষেত্রে কি ধরনের ব্যায়াম করা উচিত? এবং অনেকেই বলেন যে রেগুলার করাটা হয়তো আমাদের ঠিক নয়।
বা কতটা করা উচিত? বা হাঁটা চলা কতটা করা উচিত? ঠিক, এটা খুব ভালো প্রশ্ন। তবে হ্যাঁ, এটার কোনো হয়তো ইন্ডিভিজুয়াল ব্যাপারটা বেশি জরুরি, মানে জেনারেল ভাবে বলাটা একটু কঠিন। তবে এটুকু বলতে পারি, প্রবীণ মানুষ যারা বয়সের সাথে সাথে তাদের এক্সারসাইজ অবশ্যই করতে হবে, রোজ করতে হবে, খুব সম্ভব হলে দিনে 2 বার করতে হবে। হ্যাঁ, পরিমাণটা তার আয়ত্তের মধ্যে রাখতে হবে। 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা, যে যেরকম পারবে সেরকম করবেন। এবং তার মধ্যে একটা অংশ যেন হাঁটা থাকে। যদি তার খুব বেশি পায়ের সমস্যা না থাকে তাহলে তিনি হাঁটবেন। ধরা যাক যদি কেউ আধ ঘন্টা এক্সারসাইজ করে, তার 10 মিনিট অন্তত হাঁটা উচিত। এবং তার সাথে শরীরের যে স্ট্রেচিং এক্সারসাইজ, সেখানে কখনো ডাম্বেল বা এই ধরনের জিনিস নেওয়া উচিত না। হ্যাঁ, তবে বয়স্কদের যেটা হয় সেটাকে বলি আমরা সার্কোপেনিয়া, মানে প্রোটিন ক্রমশ কমতে থাকে, যার জন্য মাসেল প্রোটিনটা ঠিক রাখার জন্য ওনাদের কিছু স্ট্রেচিং এক্সারসাইজ খুব জরুরি হয়। ডাম্বেলের জায়গায় কেউ যদি 1 লিটার জলের বোতল নিয়েও এক্সারসাইজ করে, সেটাও খুব ভালো কাজ হয়। হাতের বিভিন্ন রকম মুভমেন্ট, পায়ের বিভিন্ন রকমের মুভমেন্ট, কোমর, ঘাড়, পিঠ, এদের যে নর্মাল স্ট্রেচিং মুভমেন্টগুলো নিজের সামর্থ্য অনুযায়ী, নিজের আয়ত্ত অনুযায়ী, যদি তিনি সোজা হয়ে দাঁড়াতে না পারেন সেক্ষেত্রে দেয়াল ধরে এগুলোকে আস্তে আস্তে বা কোনো একটা সাপোর্ট ধরে আস্তে আস্তে করতে পারেন। এবং করা উচিত। যত করবেন তত মাসেলগুলো ভালো থাকবে, তত আপনার ফিটনেস ভালো থাকবে, এবং তত আপনি যে কোয়ালিটি লাইফ বয়সের সাথে সাথে যেটা আমরা হারাই, সেটা হচ্ছে আমাদের লাইফের কোয়ালিটি, সেটাকে আমরা বজায় রাখতে পারবো। টেলিফোনে কোন বন্ধু আছেন? টেলিফোনে লিসনার কে কে আছেন? আছেন? না, এই মুহূর্তে নেই। ছিলেন কিন্তু এই মুহূর্তে নেই। তবে আমাদের আরো বেশ কিছু প্রশ্ন আছে। এই যে হাঁটা চলা করার কথা আমরা বলছিলাম, ব্যায়াম করার কথা। তো সেই ক্ষেত্রে অনেকেই দেখা যায় একটু বয়স বাড়লেই একটা ব্যালেন্সিং এর অভাব, ভীষণ। এবং হাঁটা চলা করতে গেলে পড়ে যায়, এবং সেই পড়ে যাওয়াটার ফলে যেটা হয় হাড় ভেঙে যাওয়া বা কোনো কিছু, সেটা সারতে চায় না। তাই এই ব্যালেন্সিংটাকে কিভাবে ঠিক করবেন, বা এটা হলে কি সতর্কতা নেবেন? হ্যাঁ, মানে এই যে জিনিসটা ফ্রেইলটি বলি আমরা এবং ফ্রিকোয়েন্ট ফল, এটা আমাদের যারা আমরা বার্ধক্য নিয়ে পড়াশোনা করেছি বা পেশেন্ট দেখি, তাদের ক্ষেত্রে একটা খুব জরুরি জায়গা, যেটা বেশিরভাগ সময় পেশেন্ট নিজে বুঝতে পারে না। সে তার ব্যালেন্সের সমস্যা অনেক সময় বুঝতে পারে না। আমাদের কিছু ছোটখাটো পরীক্ষা রয়েছে, খুব সামান্য পরীক্ষা, যেমন একটা লাইন টেনে আমরা বলি সেই লাইনের উপর পা ফেলে ফেলে চলতে, বা একটা খুব সরু জায়গার মধ্যে পা ফেলে ফেলে চলতে। এইগুলো দেখলে আমরা বুঝতে পারি কারো ব্যালেন্সের সমস্যা হচ্ছে কিনা। কিন্তু সেটা উনি নিজে কতটা বুঝবেন, বা একটু চেষ্টা করে দেখতে পারেন। বিভিন্ন ঘরের মধ্যে যে মেঝেতে যে টাইলস পাতা থাকে, একটা টাইলস বরাবর যদি কেউ চলার চেষ্টা করে এবং সেখানে যদি মনে হয় যে সে পড়ে যাচ্ছেন, তাহলে বুঝতে হবে তার ব্যালেন্সের কোনো সমস্যা হচ্ছে। এই সমস্যাটা যদি উনি বোঝেন, তাহলে ওনার দ্রুত একজন মেডিসিন বিশেষজ্ঞ বা একজন নার্ভের ডাক্তার তাকে কনসাল্ট করতে হবে। কারণ ব্যালেন্সটা আমাদের শরীরে দুটো জায়গা থেকে মেনটেন হয়, একটা হচ্ছে কান আর একটা হচ্ছে মাথা। তো কানে অনেক সময় যে আমাদের ও ব্যালেন্স যে অর্গান আছে, আমরা সেমি সার্কুলার ক্যানাল বলি, সেইখানে বার্ধক্যজনিত কিছু সমস্যা হওয়ার জন্য ব্যালেন্সের প্রবলেম হয়। আবার ব্রেনের বিভিন্ন নার্ভগুলো শুকিয়ে গিয়েও ব্যালেন্সের সমস্যা হতে পারে। আমাদের সেটাকে ডায়াগনোসিস করতে হয়, করে চিকিৎসা দিতে হয়, তাহলে তার ব্যালেন্সের সমস্যাটা কম হয়। লিসনার ফোন করছেন কে আছেন? 2488 কে আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যাঁ, নমস্কার। নমস্কার ডাক্তারবাবুকে নমস্কার। নমস্কার। আমি বেলগাছি থেকে লক্ষ্মী মজুমদার বলছি। বলছি ডাক্তারবাবু, আমি না, আমার সুগার নেই, প্রেশার অল্প। হ্যাঁ, প্রেশারের হালকা মানে প্রেশার ওষুধ তা খাই, কিন্তু আমি আমার হাঁটু ব্যথা, আর পা হাতটা ব্যথা, কিন্তু আর রগের উপর রগ উঠে যায়, তখন হাঁটতে পারি না, পা ব্যথা লাগে। আর একটা কথা হচ্ছে, ডাক্তারবাবু দেখিয়ে দিলাম, ডাক্তার বলছে যে সিঁড়ি ভাঙা নিষেধ, নিচে বসা নিষেধ। কিন্তু আমি বেশি হাত হাত যদি হাঁটি না, আমার হাত উঠতে যায়, আর কোমর থেকে পা পর্যন্ত একদম হাত উঠতে যায়, দাঁড়াতে পারি না। কি করলে ভালো থাকবো সেইটা করতে পারবো। শুনতে থাকুন। লক্ষ্মীন মজুমদার আমাদের ফোন করেছেন, অনেকগুলো প্রশ্ন আছে। আপনি মা যেটুকু আপনার আমাকে বললেন, আমি যেহেতু রিউমাটোলজিস্ট বা বাত বিশেষজ্ঞ, আপনার দুটি অসুখ আছে। একটি হচ্ছে কোমরের লাম্বার স্পন্ডাইলোসিস
বা কোমরের একটি সমস্যা এবং হাঁটুতে একটি সমস্যা, যেটা অস্টিও আর্থ্রাইটিস। ফুলে যাওয়াটা একটু অন্যরকম লাগলো, কারণ আপনার যদি হাতের জয়েন্টগুলো ফোলে তাহলে আমাদের একটু এল্ডারলি অনসেট রিউমাটয়েড আর্থ্রাইটিস সম্বন্ধে একটু ভাবতে হবে। যাই হোক না কেন, আপনার প্রথম যে কাজটা উচিত একজন ভালো অর্থোপেডিক বা রিউমাটোলজি বিশেষজ্ঞের সঙ্গে একবার দেখা করা। ওনার কাছ থেকে উনি কিছু বেসিক এক্স রে দেবেন, হয়তো হাঁটুর একটা এক্স রে, কোমরের একটা এক্স রে উনি করবেন, করে আপনার সমস্যাটা কতটা বেশি সেটা দেখবেন এবং কিছু ওষুধ দেবেন যাতে আপনি এগুলো থেকে আরাম পান। বিশেষ করে যে আপনার টান ধরছে, সেই টান ধরাটা কিন্তু যে কোনো একটি ওষুধ দিলেই সেখানে আপনি ভালো হয়ে যাবেন, মানে ওই টান ধরাটা আপনার কমে যাবে। কোমরে বেল্ট পরার প্রয়োজন হতে পারে, হাঁটুতে নিকাব পরার প্রয়োজন হতে পারে, আর যদি বেশি বাড়াবাড়ি হয় হয়তো হাঁটু প্রতিস্থাপনেরও প্রয়োজন হতে পারে। কিন্তু আপনি এই জিনিসটাকে আটকে রাখবেন না বা ফেলে রাখবেন না, আপনি যত শীঘ্র সম্ভব একজন ভালো ডাক্তারবাবুর পরামর্শ নিন। এর আগের শুনছিলাম এই যে পড়ে যাওয়া নিয়ে বারবার, এই যে পড়ে যাওয়ার ঝুঁকি কমানোর জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? হ্যাঁ, অনেকগুলো স্তরের সতর্কতা। ব্যবস্থা নেওয়া যেতে পারে। ১ নম্বর হচ্ছে, যে মানুষটা বাড়িতে রয়েছে তার কিছু প্রিকশন নেওয়া যেতে পারে। যেমন ধরা যাক বিছানার সামনে তার কিছু রডের মতো জিনিস রাখতে হবে, যাতে সেটা ধরে ধরে তিনি বাথরুমে যেতে পারেন, যদি তিনি বৃদ্ধ বা অতিবৃদ্ধ হন। তারপর তিনি যখন ফোয়ারায় স্নান করবে তখন তাকে একটা সাপোর্টে রাখতে হবে। তিনি যখন বেসিনে মুখ ধোবেন তখন সেখানে একটা সাপোর্ট রাখতে হবে। ঘরে যদি ক্যামেরা থাকে সেক্ষেত্রে যারা অন্য জায়গায় বাড়ির বাইরে আছেন তারা সেটাকে মনিটর করতে পারবেন, দেখতে পারবেন। আজকের দিনে সিসিটিভি ক্যামেরা, হাতের ঘড়ি, এমনকি গলায় লাগানো বিভিন্ন গেজেট অ্যাভেলেবেল, যেগুলো কিন্তু অ্যালার্ম দেয়। এগুলো কিন্তু আজকের দিনে খুব প্রয়োজনীয় জিনিস। হয়তো খুব ছোট ছোট এবং মনে হবে যে এগুলো অপ্রয়োজনীয়, কিন্তু এগুলো অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। এবং তার সাথে ওনার নিজের ব্যালেন্সের ক্ষেত্রে যেটা দরকার, যদি মনে হয় যে তার ব্যালেন্সের সমস্যা হচ্ছে, এক তো ডাক্তারের পরামর্শ নিয়ে চলতে হবে। ২ নম্বর হচ্ছে, যদি কোনো কিছু চেঞ্জ করার দরকার হয়, যেমন ধরুন লাঠি নিয়ে হাঁটা বা ওয়াকার নিয়ে হাঁটা, সেগুলো যদি প্রয়োজন হয় সেগুলো করতে হবে। তার সাথে যে জিনিসটা আমি পারছি না সেটা জোর করে করতে যাওয়া উচিত না একদমই। এটা খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে ভারী জিনিস তোলা, কারো যদি ব্যালেন্সের সমস্যা হয়, তিনি যদি একটা বাজারের ব্যাগ তুলতে যান, সেটাও তার ক্ষেত্রে অনেক সময় পড়ে গিয়ে হিপ ফ্র্যাকচার আমরা বলি, হিপটা খুব তাড়াতাড়ি ভেঙে যায় বয়স্কদের ক্ষেত্রে। ম্যাডাম একটু আগে জিজ্ঞেস করছিলেন, দুর্বল হয়ে যায় হাড়গুলো, অস্টিওপোরোসিস বলি আমরা। মেয়েদের ক্ষেত্রে মেনোপজের পর সেটা আর একটু বেশি হয় অনেক সময়, কারণ ইস্ট্রোজেনটা কমে যায়। তো এই হাড়গুলো কমজোরির জন্য অল্পেতে ফ্র্যাকচার হয়ে যায়, আর একটা ফ্র্যাকচার মানে অনেক দিন মোবিলিটি রেস্ট্রিকশন হওয়া, যেটা আরও সমস্যাগুলোকে বাড়ায়। তাই পড়া যাবে না, চেষ্টা করতে হবে যতটা সম্ভব আমরা ফলটাকে এড়াতে পারি। এই অস্টিওপোরোসিস কিভাবে ধরা পড়বে? অস্টিওপোরোসিসের জন্য কিছু পরীক্ষা আছে, বোন ডেন্সিটোমেট্রি বলি আমরা। ডেক্সা স্ক্যান বলে এক ধরনের স্ক্যান আছে, যেটা হাড়ের মধ্যে ক্যালসিয়ামের বা অস্টিওপোরোসিসের পরিমাণটাকে মেজার করতে পারে। তার একটা নির্দিষ্ট স্কোরিং আছে, যেটাকে টি স্কোরিং বলা হয়। কিছু বিশেষ জায়গা আছে, যেমন হাতের রিস্ট, কোমরের ভার্টিব্রা, নেক ফিমার বলি আমরা, মানে ফিমার বলে যে পায়ের বড় হাড়টা, সেটার নেক অংশটা, এইগুলোকে আমরা মেজার করি অস্টিওপোরোসিসের প্যারামিটার হিসেবে। তার সাথে কিছু ব্লাড টেস্ট আমরা করি, প্যারাথর্মাল লেভেল, ক্যালসিয়াম ফসফেট, এগুলো দেখা হয়। এগুলো দেখে আমরা অস্টিওপোরোসিসের গ্রেডিং করতে পারি। যাদবেন্দ্র পণ্ডা তিনি বলছেন যে তিনি খুব ভালো শুনছেন, হচ্ছে হ্যাঁ, অনুষ্ঠান, এবং এটাও জানিয়েছেন। বলছেন যে যেখান থেকে বয়স্ক মানুষদের জন্য অনেক কিছু আমরা জানতে পারছি আজকের। আর এটাও তিনি বলছেন যে এফএম গোল্ডের সহ সবাইকে তিনি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এবং একটা অনুষ্ঠানের জন্য ধন্যবাদ আপনাকেও আমাদের সাথে থাকার জন্য। সুমিতা রায় তিনিও বলছেন আমি সাথে আছি, মানে প্রশ্নের উত্তর তিনিও পেয়ে যাচ্ছেনই হয়তো, সেই জন্য তিনিও বলছেন যে আমি আপনাদের সাথে আছি। আর এরকম ভাবেই আপনারা প্রত্যেকে আমাদের সাথে থাকুন 100.1 এফএম গোল্ডের পেজ থেকে। আমরা যেরকম আছি আপনাদের সাথে, আমি জানি আপনারাও আছেন ঠিক একইভাবে আমাদের সাথে। মৌসুমী, সুস্মিতা রয়েছি আপনাদের জন্য। আর এই মুহূর্তে আরো একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বয়স বাড়ার সাথে সাথে, মানে এটা প্রায় সব ঘরে ঘরেই, সেটা হচ্ছে ডায়াবেটিস, এবং তার সাথে সাথে কারুর উচ্চ রক্তচাপ, ব্লাড প্রেশার। এই দুটো যাতে না হয় বা হলে কি করব, মানে বা বয়স বাড়ার সাথে সাথে কি এটা হবেই? এই ৩টে প্রশ্ন রইল আপনার কাছে। না, কিছু জিনিস আমরা বলি প্রিভেন্টেবল রিস্ক ফ্যাক্টর, কিছু জিনিস আমরা বলি যেটা প্রিভেন্টেবল নয়। আমাদের জিন আমরা বদলাতে পারি না। তো যারা ডায়াবেটিস, ব্লাড প্রেশার এগুলো জেনেটিক্যালি পেয়েছেন, মানে ধরুন যার বাবা মার এই অসুখ আছে বা সেই জেনারেশনগুলোতে অসুখ আছে, সেখানে আমরা এটাকে পুরোপুরি প্রিভেন্ট করতে পারি না।
যেটা পারি সেটা হয়তো যেটা আমার 40 বছরে হওয়ার কথা ছিল সেটা 50 বছরে পিছিয়ে নিয়ে যেতে পারি। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা ডিসিপ্লিন লাইফস্টাইল। সেটা অনেক দিক থেকে হতে পারে। তার মধ্যে যেটা এই পার্টিকুলার ডিজিজগুলোতে মানে ধরুন ব্লাড প্রেশার, ব্লাড সুগার, থাইরয়েড, কোলেস্টেরল, ফ্যাটি লিভার, এইগুলোতে যেটা মেন ইস্যু একটা ফ্যাক্টরকে যদি আমরা অ্যাড্রেস করি সেটা হচ্ছে ওবেসিটি। ওবেসিটি এবং ল্যাক অফ এক্সারসাইজ। তো এই যে স্থূলতা বা মোটা হয়ে যাওয়া বা মেদ, এই মেদটাকে কমানো হচ্ছে সবচেয়ে জরুরি। এবং তার সাথে মেদের কমানোর সাথে সাথে আমার নিজের যে এক্সারসাইজ, আমার যে নিজের শরীরটাকে সুস্থ রাখা, সচল রাখা, সেটা কিন্তু একদিনে হয় না। একটা ভালো বার্ধক্য পেতে, যেটাকে আমরা গ্রিন ওল্ড এজ বলি, তার জন্য কিন্তু আমার বীজ বপন শুরু হয় একদম আমার অল্প বয়স থেকে। যেমন ধরুন এই যে হাঁটুর অস্টিও আর্থ্রাইটিস, এই হাঁটুর অস্টিও আর্থ্রাইটিস কিন্তু শুরু হয় একদম আমাদের ছোটবেলা থেকে। যখন হামাগুড়ি দেয়া হয় অ্যাকচুয়ালি হাঁটুতে কিন্তু সেই সময় থেকে প্রেশার পড়ে। যার জন্য বাচ্চাদের মানে বাচ্চাদের ডাক্তারবাবুরা অনেক সময় বলেন যে হামাগুড়িটা অ্যালাউ করবেন না। তার জায়গায় অন্য প্রসেসে ব্যাপারটাকে এগোন। মানে ওইখান থেকে হাঁটুতে আমাদের সমস্যা শুরু হয়। সেরকম আমাদের এই যে আলু, ভাত এগুলো থেকে কিন্তু আমাদের শুরু হয়। এবার আমাদের দেশের স্ট্রাকচারটাই এরকম, আমরা অত্যন্ত বেশি কার্বোহাইড্রেট খাই। আমাদের বাচ্চারা ভাত ছাড়া চলে না, আলু ছাড়া চলে না। তার সাথে বিভিন্ন জায়গায় কোল্ড ড্রিঙ্কস, বার্গার, তেল, ঘি, মাখন এগুলোর আমাদের যথেচ্ছ ব্যবস্থা। এবং আমাদের যেহেতু 12 মাসে 13 পার্বণ এবং বেশিরভাগ সময় বাইরের খাবার এবং বিভিন্ন রকমের সংস্থা আজকে তৈরি হচ্ছে শুধু বিভিন্ন রকমের খাবারের জন্য। এইখানটাতে সবচেয়ে একটা বড় সমস্যা হয়ে গেছে। এবং সেই যে খাবারগুলো যেটা ছোটবেলা থেকে আমরা ভাবছি যে এইটুকু বয়সে খেয়েছে কি অসুবিধে, কিন্তু সেখান থেকেই তাদের ডায়াবেটিসের বীজ বপন শুরু হচ্ছে। দেখবেন বেশিরভাগ বাচ্চারা আজকাল খেলতে যায় না, মোবাইল হাতে নিয়ে বসে আছে সারাদিন এবং তারা স্থূল হয়ে যাচ্ছে। বাচ্চাদের মধ্যে স্থূলতা অত্যন্ত বেড়েছে। এই বাচ্চাদের মধ্যে স্থূলতা কিন্তু বয়স্কদের সেই একই সমস্যার দিকে নিয়ে যাবে, যেটাকে আমরা এই এক্সারসাইজ এবং ওয়েট রিডাকশন এবং ঠিক মতো পরিমাণ মতো খাবার এবং বিভিন্ন রকম অ্যাডিকশন এগুলোকে মুক্তি থেকে সেগুলো তৈরি করতে পারি। আচ্ছা, আমাদের ফেসবুক পেজে দুজন বন্ধু প্রশ্ন রেখেছেন। অয়ন সাহা লিখছেন, প্রথমে তো বলেছেন হ্যালো স্যার, দারুণ অনুষ্ঠান চলছে। আমার মায়ের বয়স 50, তো মায়ের কাঁধে ব্যথা থাকে, ওনার কেমন এক্সারসাইজ করা উচিত? কাঁধের ব্যথাটা ফ্রোজেন শোল্ডার আছে কিনা জানতে হবে। ফ্রোজেন শোল্ডার ডায়াবেটিসে বেশি হয়, তবে ডায়াবেটিস ছাড়াও হতে পারে। ওনার এক্সারসাইজের মধ্যে যেটা প্রথমে দরকার, যদি উনি এক্সারসাইজ করতে না পারেন, ওনাকে কিছু ব্যথার ওষুধ যেটাকে আমরা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস বলি, সেগুলো প্রথমে দিতে হবে যাতে ওনার ওখানকার প্রদাহটা কমে যায়। এবং তারপরে ওনার কিছু হাতের এক্সারসাইজ আছে, যেমন ধরুন হাতটাকে পিছনের দিকে নিয়ে যাওয়া, হাতটাকে কানের পাশে ঘোরানো, একটা হাত দিয়ে একটা হাতকে টেনে একদিকে নিয়ে যাওয়া, পিছন দিকে নিয়ে যাওয়া, এই এক্সারসাইজগুলো উনি করলে ওনার আস্তে 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 ব্যথা কমতে পারে। তবে দুটো জিনিস দেখে নিতে হবে। 1 নম্বর হচ্ছে ওখানে কোনো লোকাল ইনজুরি হয়ে আছে কিনা, তাহলে একদম করা যাবে না। আর 2 নম্বর হচ্ছে কাঁধের ব্যথা অনেক সময় কিন্তু হার্ট অ্যাটাকের লক্ষণ, অন্তত হার্টের পেনের লক্ষণ হতে পারে। অবশ্যই এই জায়গাটা দেখে নেবেন, কারণ শুধু কাঁধের ব্যথার দিকে আমি চললাম, ওদিকে একজন পেশেন্টের হার্টের একটা বড় ক্ষতি হয়ে গেল, এটাও কিন্তু অ্যালাউ করা উচিত না। আপনি সেরকম হলে একজন ডাক্তারবাবুর কনসাল্ট করে 50 বছর বয়স একটা ইসিজি করে নিতে পারলে খুব ভালো হয়। সংযুক্তা ব্যানার্জি লিখছেন, অস্টিও আর্থ্রাইটিস আর অস্টিওপোরিসিস থাকলে যোগাসন এক্সারসাইজ করা উচিত। এর সাথে আরো একটা প্রশ্ন জুড়ে দিই যে এই দুটোর পার্থক্য অনেকেই সেটা বোঝেন না, আর্থারাইটিস এবং অস্টিওপোরোসিস। হ্যাঁ, আর্থ্রারাইটিস মানে যে কোনো জিনিসের পিছনে যদি আইটিস থাকে তাহলে বুঝবেন ওখানে একটা প্রদাহ রয়েছে। যেমন ধরা যাক কনজাংটিভাইটিস, কেরাটাইটিস, এগুলো চোখের সমস্যা। হ্যাঁ, সব জায়গায় এই যে আইটিস মানে হচ্ছে প্রদাহ, আর অস্টিওপোরোসিস মানে হচ্ছে পোরাস হয়ে গেছে বোনসগুলো। মানে বোনসগুলো আমার আগের মতো আর ঘনত্ব বেশি নেই, হুম। সেগুলো একটু ভঙ্গুর হয়ে গেছে, ক্ষয়ীভূত হয়ে গেছে, সেটা হচ্ছে পোরোসিস। আর আর্থ্রাইটিস মানে হচ্ছে সেটা কিন্তু হাড়ে নয়, সেটা কিন্তু একটা জয়েন্টের সমস্যা। কারণ আর্থ্রাইটিস মানে হচ্ছে জয়েন্টের প্রবলেম, দুটো হাড়ের মাঝখানের সমস্যা, সেটা কিন্তু কখনো অস্টিওপোরোসিস না। অস্টিওপোরোসিস হাড়ের সমস্যা, অস্টিও আর্থ্রাইটিস জয়েন্টের সমস্যা, এটা হচ্ছে মূল। হুম। আর 2 নম্বর যেটা ম্যাডাম প্রশ্ন করলেন, ব্যায়াম এই হ্যাঁ, অবস্থায় ব্যায়াম, তাদের ব্যায়াম করা ব্যায়াম অবশ্যই করবেন, কিন্তু দেখবেন যে হাঁটু ভাঁজ করে যে ব্যায়ামগুলো, সেইগুলো যতটা অ্যাভয়েড করা যায় 50-60 বছরের পর,
তত ভালো, কারণ হাঁটু ভাঁজ করা মানে সেই হাঁটুর সেই গ্লিস, যেটা আমি এতক্ষণ একটু আগে আলোচনা করলাম, সেটা ক্রমশ কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই পদ্মাসন, বজ্রাসন, এই ধরনের যে আসনগুলো যেগুলো হাঁটু ভাঁজ করে, সেগুলো একটা বয়সের পর করা উচিত না। মানে যেগুলো এমনি স্ট্রেচিং এক্সারসাইজ, যেগুলোতে পা মূলত সোজা থাকে, সেই এক্সারসাইজগুলো করা উচিত। আপনি স্যার একটু আগে বলছিলেন যে কাঁধের ব্যথা হার্টের একটা কোনো লক্ষণ হতে পারে। এর থেকে আসছি, একটু প্রবীণ যারা হার্টটাকে তাদের ঠিক রাখার জন্য বা ভালো আছে কিনা বা হার্টটা খারাপের দিকে যাচ্ছে কিনা কিভাবে বুঝবো সেটা? দেখুন, মানে একটু বেশি বয়স্ক হলে না, মানে এই জায়গাটা খুব ধোঁয়া হয়ে যায়। মানে বয়স্কদের এমন কিছু লক্ষণ হয় যেগুলো কিন্তু অল্প বয়সে হয় না। যেমন ধরা যাক, এই যে আপনি বললেন হার্টের অ্যাটাক, অনেক সময় এই হার্ট অ্যাটাক মানুষের গলার কাছে একটা হালকা চিনচিনে ব্যথা হিসেবে প্রেজেন্ট করতে পারে, বা অনেক সময় জাস্ট একটু শ্বাসকষ্ট হচ্ছে সিঁড়ি ভাঙতে গেলে, বা একটু দূরে গেলে, বাথরুম যেতে গেলে, এইটুকুই হতে পারে, তার হয়তো কোনো বুকে ব্যথাই হলো না। যাদের ডায়াবেটিস আছে তাদের এমনি হার্ট অ্যাটাক হলে বুকে ব্যথা হতে চায় না, একটু হাত চিনচিন করছে, একটু শ্বাসকষ্ট হচ্ছে, এইটা হচ্ছে সমস্যা। যেমন ধরুন জ্বর আসে না বয়স্কদের, বয়স্কদের উল্টে বডি ঠান্ডা হয়ে যায় ইনফেকশন হলে, সোডিয়াম কমে গেলে ঘুম ঘুম পায়। তো সিমটমগুলো খুব অ্যাটিপিক্যাল হয় যত বয়স বাড়তে থাকে। তাই হার্টের সমস্যা হট করে ধরাটা খুব ডিফিকাল্ট হয়। হঠাৎ করে যদি কোনো মানুষ যে জিনিসটা করতো না সেটা করছেন, দুপুরে ঘুমোতেন না, দুপুরে ঘুমিয়ে পড়ছেন, খেতে ইচ্ছে করছে না, খাচ্ছেন না, মাঝে মাঝে যেন হাতে সমস্যা বলছেন, মাঝে মাঝে যেন একটু শ্বাসকষ্ট বলছেন, এগুলোকে সিরিয়াসলি নিতে হবে এবং দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। আর যেটা একটু আগে আলোচনা করলাম, 6 মাস ছাড়া ছাড়া একটা মেডিকেল চেক আপ করা কিন্তু খুব জরুরি। নালে এইগুলো ধরা পড়তে অনেকটা লেট হয়ে যায়, অনেক সময় একটা বড় হার্ট অ্যাটাকের পর আমরা অনেকটা পিছিয়ে যাই আর কি। সেক্ষেত্রে খাদ্যাভ্যাস এবং জীবনযাপনের ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত? হ্যাঁ, যে কোনো ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে স্মল ফ্রিকোয়েন্ট মিল। অল্প অল্প খাবো, বারে বেশি খাবো। আমার পেট কখনো পুরো ভরবে না, আমার পেট কখনো পুরো খালি থাকবে না। আমি 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিছু না কিছু খেয়ে ফেলবো এবং চেষ্টা করব সেটা যতটা সম্ভব হেলদি ডায়েট হবে। একটা নির্দিষ্ট পরিমাণ প্রোটিন আমাকে রোজ খেতে হবে। সেটা যদি আমার কিডনির সমস্যা থাকে তাহলে সেটা একটু পরিমাণে কম হবে। যদি কিডনির সমস্যা না থাকে, ডাক্তারবাবুর পরামর্শে আমাকে একটু প্রোটিন বেশি খেতে হবে, কারণ আমার শরীরে প্রোটিন লস হওয়ার সম্ভাবনা থাকে 50 বছর বা তার উপরে। তার সাথে কিছু বেসিক এক্সারসাইজ সবসময় করে যেতে হবে। তেল যতটা সম্ভব বর্জন করা যায়, তেল জাতীয় পদার্থ বলছি, এবং কার্বোহাইড্রেট যতটা কমিয়ে, একদম বন্ধ করার ব্যাপার নেই, একটু কমিয়ে ডায়াবেটিস এবং নন ডায়াবেটিক দুটো পক্ষকেই কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে একটু প্রোটিনের পরিমাণ, বিশেষ করে যদি তার প্রাণীজ প্রোটিন খেতে কোনো আপত্তি না থাকে, তাহলে প্রাণীজ প্রোটিনের পরিমাণ বিশেষ করে ডিম, মাছ, চিকেন যদি ছোট হয়, এইগুলোকে একটু বেশি বাড়ানো উচিত। তার সঙ্গে ছানা, পনির, এই ব্যাপারগুলো করতে হবে। এবং এইগুলো ছোলা এবং বিভিন্ন যে ডাল শস্যগুলো, সেগুলোতেও কিন্তু যথেষ্ট পরিমাণে প্রোটিন থাকে, সোয়াবিনে প্রোটিন থাকে, সেগুলো খাবারের পরিমাণ একটু বাড়াতে হবে যদি না তার কিডনির সমস্যা থাকে। কে আছেন আমাদের সাথে? হ্যালো, Hello? কে বলছেন? একটু একটু লাইনটা রেডিওটা বন্ধ করতে। রেডিওটা বন্ধ করতে হবে, Feedback একদম আসবে, ঠিক হ্যাঁ। বলেছেন। বলুন এবার। আমার বয়স হচ্ছে 65 রানিং। হুম। ওই সমস্যা আছে। এটা হুম। বেশি বয়সে হাড়ের ক্ষেত্রে কি সমস্যা হতে পারে সেটা একটু জানতে চাই। শুনতে থাকুন আপনি। আপনি একদম সমস্যা নিয়ে ভাববেন না। আপনি ভাবুন যে আপনি যেরকম আছেন সেরকম থাকবেন আপাতত আগামী অন্তত 30 বছর। কখনো মনের মধ্যে বয়সটাকে আনবেন না। এইটা প্রথম কাজ আপনার। এর সাথে যেটা আপনি করবেন, রোজ নিয়ম করে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু ব্যায়াম করবেন, এক্সারসাইজ করবেন, হাঁটতে পারলে খুব ভালো হয়। যখন হাঁটবেন অবশ্যই নরম জুতো বা স্পোর্টস শু পরতে পারলে খুব ভালো হয়। নিজের ব্যালেন্স মেনটেন করবেন। পরিষ্কার রাস্তায় বা মাঠের চারধারে হাঁটার চেষ্টা করবেন। সুষম খাবার খাবেন। একটু প্রোটিনের পরিমাণ বেশি খাবেন যদি কিডনির সমস্যা না থাকে। মাছ, মাংস, ডিম সবকিছুই মোটামুটি খেতে পারেন এবং খাওয়াটা পরিমাণ মতো করবেন। অল্প করে বারে বারে খাবেন। বেশি ভরপেট খাবেন না। তেল, মশলা এগুলো বর্জন করুন। আর যেটা জিজ্ঞেস করেছেন আপনি, তার জন্য আপনি একটু দুধ খাবেন। দুধ, ছানা, পনির এই ধরনের প্রোডাক্টগুলো একটু খাবেন। তাতে আপনার ক্যালসিয়ামের ঘাটতি থাকবে না। আর ক্যালসিয়াম ট্যাবলেট একটা করে দিনে খেতে পারলে খুব ভালো। 500 মিলিগ্রামের পাওয়া যায় বাজারে। খেলে আপনার এই যে সমস্যাটুকু বললেন,
সেটুকুও থাকবে না। তবে হ্যাঁ, ওটা যদি ডাক্তারি পরামর্শে করতে পারেন খুব ভালো হয়, এবং প্রতি 6 মাসে একবার করে হেলথ চেক করবেন। এই বয়সের যে সঙ্গে হ্যাঁ, সঙ্গে ডাক্তারবাবু- ক্যালসিয়ামের কথাটা ডাক্তারবাবু বললেন, হুম। বয়সের সাথে সাথে অনেকেই বলতে শুনেছি যে বয়স বেড়ে গেছে বা আমার 40 পেরিয়ে গেছে, বিশেষ করে মহিলাদের নিজে নিজেই নিজে নিজে ক্যালসিয়াম ওষুধটা বাবা স্টার্ট করে দিয়েছি আমি। কোথায় কি হবে, আমার এমনিতেই হাতে ব্যথা, পায়ে ব্যথা, নিজে নিজে ক্যালসিয়ামের ওষুধ স্টার্ট করা, সেটা কি ঠিক? এবং যদি স্টার্ট করে থাকে সেটা কিরম ডোজে খেতে হবে? দেখুন, সাধারণত আমাদের শরীরে 1200 মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন হয় 45 থেকে 50 বছরের পর, এবং মেয়েদের ক্ষেত্রেও সেটাকে জরুরি হয়, বিশেষ করে মেনোপজ হওয়ার পর। হুম। কারণ সেই সময় ইস্ট্রোজেন সাপোর্টটা চলে যায়। তো একদিক থেকে এই ব্যাপারটাকে আমি খুব খারাপ ডিসিশন বলবো না, তবে খেয়াল রাখতে হবে যে আমাদের শরীরে ক্যালসিয়ামের থেকেও বেশি সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ভিটামিন ডি এর সমস্যা। আমাদের সান এক্সপোজার খুব লিমিটেড, আমরা খুব একটা রোদে থাকি না, আমাদের অ্যাটমসফিয়ারে সান বাথ নেয়ার মতো সমস্যা মানে সুবিধেও নেই। সেই কারণে আমাদের কিন্তু ভিটামিন ডি এর অভাবটা বেশি হয়, যেটা বেশি করে হাড়ের সমস্যা করতে পারে। তো ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডি দুটোই নেওয়া প্রয়োজন, এবং সেটার কোনো বয়স লিমিট নেই, এবং তার সাথে দুধ, ছানা এগুলোতেও যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম থাকে। আপনি সেরকম হলে একটু পরামর্শ নিয়ে খেতে পারলে খুব ভালো হয়। আর অবশ্যই এখানে একটা প্রবলেম হতে পারে, অনেকে বলে যে বেশি ক্যালসিয়াম খেলে স্টোন হয়। হুম, সেই কথাটা কিন্তু ঠিক নয়, তবে এটাও ঠিক যে কারো স্টোন থাকলে তাকে ক্যালসিয়াম কম দেয়া হয়। মানে ব্যাপারটা হচ্ছে, স্টোন থাকলে আমি ক্যালসিয়াম কম খাবো, কিন্তু ক্যালসিয়াম এই ভয়ে খাবো না যে ক্যালসিয়াম খেলে স্টোন হয়ে যাবে। যার হওয়ার, তার হয়তো ক্যালসিয়াম না খেলেও হতো। সেক্ষেত্রে হাড়ের যে সুবিধেটা সেটা হয়তো আমরা নিতে পারবো না। তবে হ্যাঁ, এই দুটো ক্ষেত্রেই ডাক্তারি পরামর্শটা আমার মনে হয় খুব জরুরি। সঙ্গে রয়েছেন কে টেলিফোনে। লিসনার? কে? নমস্কার, কে বলছেন? নমস্কার। বলুন, শুনছি আমরা। হুম, আমি প্রণব কোল বলছি, কলকাতা 18 থেকে। বলুন। আমি সিউপিডি পেশেন্ট আছি। হুম, আমি অনেক দিন ধরে আমাকে একটি ন্যাক্সিয়াম ট্যাবলেট করতে হচ্ছে, মানে বুক জ্বালা করে, ওটা বন্ধ করলে আবার বুক জ্বালা করে। অত বন্ধ করে দিন পর রাখলাম, বন্ধ করে চললাম, আবার বুক জ্বালা করে। আমি বাধ্য হয়ে ন্যাক্সিয়াম হচ্ছিটা খেতে। তুমি কি করে এটা না খেয়ে থাকতে পারি? বয়সটা বলুন আপনি একটু। 68 68 শুনতে থাকুন। সঙ্গে থাকুন। দেখুন বাবা, আপনি যে ওষুধটার নাম বললেন সেটা হচ্ছে এসোমেপ্রাজোল বলে একটা ওষুধ, যেটা আমরা সাধারণত অ্যাসিডিটিতে দিয়ে থাকি। কিন্তু আপনার অ্যাসিডিটির কারণটা বোধহয় আপনি জানেন না, বা আপনার ডাক্তারবাবু এখনো জেনে উঠতে পারেননি, যেহেতু হয়তো উনি কোনো পরীক্ষা নিরীক্ষা করেননি। দীর্ঘদিন ধরে কিন্তু অ্যান্টাসিড অপ্রয়োজনে খাওয়াটা ঠিক না। আপনার সিওপিডি আছে বলছেন, হুম। জানি না তার জন্য কোনো ওষুধ থেকে আপনার অ্যাসিডিটি হচ্ছে কিনা। কিছু ওষুধ আমরা সিওপিডির জন্য দিয়ে থাকি যাতে অ্যাসিডিটি হয়। অনেক সময় হার্টের প্রোটেকশনে আমরা কিছু ওষুধ দিয়ে থাকি, ইকোস্পিন ধরনের ওষুধ, সেখানেও অ্যাসিডিটি হতে পারে। তাই আমি বলবো আপনি একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, মানে যারা পেটের বিশেষজ্ঞ হন, তাদের দেখান। আমার মন বলছে আপনার হয়তো দু একটা পরীক্ষা করতে হবে, বিশেষ করে আল্ট্রাসোনোগ্রাফি পেটের একটা করা এবং একটা এন্ডোস্কোপি করার আমার মনে হয় আপনার প্রয়োজন আছে, কারণ আপনার বয়সটা বেশি, এবং এতদিনের অ্যাসিডিটি আরেকটা কারণে হতে পারে। এইচ পাইলোরি বলে একটা ব্যাকটেরিয়া আছে, যেটা অনেক সময় গ্যাস্ট্রাইটিস করে। এগুলোকে অবহেলা করা একদমই উচিত না, তার কারণ এই বয়সে এগুলো খারাপ দিকে টার্ন আপ করতে পারে। আপনি অবশ্যই একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে যত তাড়াতাড়ি সম্ভব দেখিয়ে শোন, নিন। কে আছেন এই মুহূর্তে রয়েছেন listener। আমাদের সাথে? নমস্কার। নমস্কার দিদি। হ্যাঁ, বলুন। বলুন। ডাক্তারকেও নমস্কার। নমস্কার। আমি নিউ টাউন থেকে বলছি, বিশু মন্ডল। বলুন। গত সপ্তাহে আমি প্রশ্নটা করেছিলাম, ডাক্তারবাবু কিন্তু অ্যান্সারটা দিয়েছিল, আমার কাছে অন্য কোনো শোনার মাধ্যম নেই, ওই জন্য আমি পরে মোবাইলটা অন করতে অ্যান্সারটা দেওয়া হয়ে গেছিল। একটু আপনাদের মোবাইলটা যদি হোল্ডে রেখে আমাকে অ্যান্সারটা শোনান তা খুব ভালো হবে। এবার প্রশ্নটা করছি দিদি, বলছি আমি সকালে এবং বিকেলে 1.5 থেকে 2 ঘন্টা কি 2.5 ঘন্টা আমি হাঁটাচলা করি, কিন্তু যখন আমি হাঁটার পরে ঘরে এসে বসি চেয়ারে কিংবা এমনি খাটের উপরে, তখন আমার বসতে খুব কষ্ট হয়, মাজারে খুব টান পড়ে এবং বসতে কষ্ট হয়। আবার প্রায় কিছুক্ষণ এদিক ওদিক করার পরে, অন্তত 10 মিনিট পরে, তখন থেকে আস্তে আস্তে আবার স্বাভাবিক হয়ে যায়। এইটার একটু উত্তরটা যদি আমাকে একটু দেন। বয়স কত আপনার? বয়স 61 বছর দিদি। শুনতে আচ্ছা, থাকুন আপনি। কোনটা হোল্ডে রেখে উত্তরটা দেবেন? আচ্ছা, please? হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে, ঠিক আপনি হ্যাঁ, থাকুন, সঙ্গে থাকুন। আপনি শুনতে ধরে থাকুন। হ্যাঁ, হুম। যেটা ব্যাপার সেটা হচ্ছে আপনি 2 ঘন্টা কেন হাঁটছেন? আপনি কখনো 1 ঘন্টা হেঁটে দেখেছেন? আমার মনে হচ্ছে আপনার কায়িক পরিশ্রমটা বেশি হয়ে যাচ্ছে। আপনার
আমি বলছি না যে 2 ঘন্টা হাঁটাটা খারাপ, কিন্তু 61 বছর বয়সে আপনার 1 ঘন্টা হাঁটা আমার মনে হয় যথেষ্ট। আপনি সেরকম হলে যদি 2 ঘন্টা হাঁটতেই চান, সকালে 1 ঘন্টা, বিকেলে 1 ঘন্টা হেঁটে দেখতে পারেন। আর এই যে টান ধরছে মাজায়, মানে ধরুন আপনার মাসলস গুলোর তো একটা ক্যাপাসিটি আছে, একটা নির্দিষ্ট সময় অবধি সে কাজ করতে পারে। তারপর সে হাঁপিয়ে যাচ্ছে। যেমন আমি যদি আজকে একজন বয়স্ক মানুষ ভাবেন যে আমি কোদাল চালাবো, সেটা যদি আপনি 5 মিনিটও চালান, তাহলে ওনার মাসলস গুলো ফেটিগ হয়ে যাবে। আমার মনে হয় আপনি একটু কম হেঁটে দেখুন, আর তার সাথে একটু ক্যালসিয়াম জাতীয় খাবার, বিশেষ করে দুধ, ডিম, ছানা, এগুলো একটু একটু পরিমাণে বেশি খেয়ে থাকুন। যদি আপনার কোনো শারীরিক অন্য অসুখ না থাকে, আমার মনে হয় এটাতেই হয়ে যাবে। আপনার কোনো ওষুধের প্রয়োজন হবে না। আর ধূমপান যদি করেন, তাহলে ধূমপানটা অ্যাভয়েড করুন, কারণ ধূমপানের জন্য অনেক সময় পায়ে টান থাকে। আমাদের ফেসবুক পেজে একজন বন্ধু প্রশ্ন করেছেন, রবিন মান্না লিখছেন, আমার স্ত্রীর বয়স 55 বছর, অস্ট্রিও আর্থ্রাইটিস স্টেজ 3, মেঝেতে বসতে পারেন না, পায়ের যন্ত্রণা হয়, ক্যালসিয়াম ঘাটতির জন্য কি অসুখটা হয়? ক্যালসিয়াম কোন কোন খাবারে আছে আর কোন কোন অসুখ নেই? আর কোনো অসুখ নেই, যেমন প্রেশার, সুগার? বেতার বন্ধু রবিন মান্না, জুজার সাহা, পাঁচলা, হাওড়া থেকে বলছেন। হ্যাঁ, দেখুন 55 বছর কিন্তু একজন মহিলার স্টেজ 3 অস্টিও আর্থ্রাইটিস হওয়ার জন্য একটু আর্লি, মানে একটু অল্প বয়সে হয়ে গেছে বলতে হবে। অনেকগুলো কারণ হতে পারে। 1 নম্বর হচ্ছে কোনো কারণে যদি ওনার বয়সের থেকে আগে মেনোপজ হয়ে থাকে, অনেকের বিভিন্ন কারণে অপারেশন করে জরায়ু এবং ওভারি বাদ দিতে হয়। ওনার ক্ষেত্রে যদি সেটা হয়ে থাকে, সেটা একটা কারণ হতে পারে। 2 নম্বর হচ্ছে উনি যদি ছোটবেলা থেকে বা অল্প বয়স থেকে মাটিতে বসে কায়িক পরিশ্রম বেশি করেন, যেমন অনেক ঘরোয়া মহিলাকেই ঘরে ঝাঁট দেয়া, মোছা, বাসন মাজা, কাপড় কাচা, বিশেষ করে শিল নোড়া, তারপর কুটনো কোটা, এই সমস্ত মাটিতে বসে কাজগুলো বেশি করতে হয়, গ্রামের দিকে বেশি হয়। তারপরে ইন্ডিয়ান স্টাইলে বসা পটিতে, এইগুলো, এবং মাটিতে খেতে বসা, এইগুলোর ক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি সমস্যা হতে পারে। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে ওনার স্থূলতার ব্যাপারে আমি জানি না। উনি যদি ওবিজ হন এবং তারপর যদি এইগুলো করতে থাকেন, তাহলে সেক্ষেত্রেও এটার সমস্যা বেশি আসতে পারে এবং আর্লি আসতে পারে। ক্যালসিয়ামের অভাব তো নিশ্চয়ই হতে পারে। উনি যদি এই ধরনের এক্সারসাইজ বা এই ধরনের কাজকর্মগুলো বেশি করেন, অথচ উনি পরিমাণ মতো প্রোটিন জাতীয় খাবার না খেয়ে থাকেন, তাহলে সেটাও হতে পারে। আরেকটা পসিবিলিটি আছে, সেটা হচ্ছে ওনার হয়তো রোগটা অস্টিও আর্থ্রাইটিস নয়, অন্য কোনো আর্থ্রাইটিস হয়েছে, যেগুলো অল্প বয়সে হয়। তো সেটাও একটা কারণ হতে পারে। আমি বলবো আপনি একজন ভালো বাত বিশেষজ্ঞের একটু শরণাপন্ন হয়ে দেখতে পারেন। হোয়াটসঅ্যাপেও বেশ কিছু প্রশ্ন এসেছে, তার মধ্যে একটা প্রশ্নে যাই, বলছে আমার বয়স 72, উচ্চতা 157 সেন্টিমিটার, হুম, 157 সেন্টিমিটার, ওজন 45.80 কেজি। হুম। এটা থেকে কমে 6 মাসে 43.60 কেজি হয়েছে। ব্লাড সুগার ফাস্টিং হচ্ছে 99, পিপি হচ্ছে 108, আর HbA1c হচ্ছে 5.9। আমি ব্লাড, সিবিসি এবং একটা নামি ডায়াগনস্টিক সেন্টার থেকে ক্যান্সার চেক আপের অ্যাডভান্স মেল টেস্টও করিয়েছি, রিপোর্ট নেগেটিভ। আমার সিওপিডি আছে, রেগুলার ইনহেলার নিয়ে থাকি। একজন হেমাটোলজিস্ট কনসাল্ট করেছি ওজন বাড়ানোর জন্য বা মাসল বাড়ানোর জন্য কি করতে হবে আমাকে। আমি প্রতিদিন 8 ঘন্টা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি। এখন অফিসিয়াল কাজে অ্যাক্টিভ আছি। মৃত্যুঞ্জয় দে, কসবা থেকে, 72 বছর বয়স। ধন্যবাদ অনেকগুলো ইনফরমেশন দেওয়ার জন্য। আপনার সিওপিডি থেকে মাসেল মাস ওয়েস্টিং একটা সম্ভাবনা হতে পারে। আপনি যেহেতু বলছেন আপনার ডায়াবেটিস নেই বা ধরা পড়েনি এবং কোনো ক্যান্সারের কোনো টেস্ট পজিটিভ আসেনি, সুতরাং ধরা যেতে পারে যে একমাত্র টিউবারকুলোসিস আপনার ওজন লসের কারণ হতে পারে। টিউবারকুলোসিসের জন্য যে লক্ষণগুলো হচ্ছে, আশা করি সেগুলো আপনার নেই। তাহলে যেটা পড়ে রইলো সেটা হচ্ছে বয়স সংক্রান্ত মাসেল মাস ওয়েস্টিং। তো সেটার জন্য আপনাকে আস্তে আস্তে প্রোটিন বিল্ড আপ করতে হবে, যদি আপনার কিডনির সমস্যা না থাকে। তার জন্য একজন ভালো ডায়েটিশিয়ান বা খাদ্য বিশেষজ্ঞ যারা আছেন, তার পরামর্শ নিয়ে প্রোটিনটাকে বাড়ান। প্রোটিন যেগুলোতে আছে আমরা ডিসকাস করেছি, একটু ডিমের মাত্রা, একটু ছানার মাত্রা বা প্রোটিন পাউডার যদি আপনি খেতে পারেন, সেইগুলোকে বাড়িয়ে টোটাল আপনার যে অ্যামাউন্ট অফ প্রোটিন, মানে 45 কেজি অনুযায়ী যে প্রোটিনটা আপনার খাওয়ার কথা, তার থেকে হয়তো একটু বেশি বাড়িয়ে হয়তো 55 কেজি হিসেবে প্রোটিন তৈরি করে সেই রেজিমেনে ফেলে আপনার ওজনটাকে বাড়ানোর চেষ্টা করা যেতে পারে। আপনি এই যে ডিমের কথা বললেন,
একটা কথায় আসে, অনেকের না একটা ভ্রান্ত ধারণা থাকে যে ডিম বাবা সারাদিনে একটার বেশি খেতে পারবো না, তার মধ্যে যদি বয়স বাড়ে অনেকেই ভাবে হজম করতে পারবো না। গ্যাসের সমস্যা। সেই ক্ষেত্রে ডিম সিদ্ধ, বয়েলড এগ বা ডিম অমলেট বা ওয়াটার পোচ যাই খাই না কেন, ডিম সারাদিনে একজন বয়স্ক মানুষ কটা খেতে পারে? দেখুন, সাদা অংশে যদি কেউ এই অ্যাসিডিটির সমস্যায় না ভোগেন, সেক্ষেত্রে সিদ্ধ ডিমের সাদা অংশ একাধিক খাওয়া যেতে পারে, অনেকগুলোই খাওয়া যেতে পারে। তবে হ্যাঁ, কুসুমটা আমরা সাধারণত বলি, যেহেতু কুসুমে কোলেস্টেরল থাকে, তাই একটা খুব বেশি হলে, ম্যাক্সিমাম দুটো, কিন্তু দুটো না খেয়ে একটা খাওয়াই ভালো। কুসুম একটাই খাওয়া যেতে পারে, গেলে ভালো হয়। কিন্তু সাদা অংশের কোনো অ্যাজ লিমিট নেই। ওনার শরীর পারমিট করলে উনি 3-4টেও খেতে পারেন, এবং সেটা পুরোপুরি ডিপেন্ড করছে ওনার শরীরে প্রোটিনের পরিমাণ কতটা দরকার তার উপর, এবং উনি অন্য কোনো সোর্স থেকে প্রোটিন নিচ্ছেন কিনা তার উপর। কেউ যদি অন্য কোনো সোর্স থেকে প্রোটিন না নেন, তিনি দিনে 7-8টাও সাদা অংশ খেতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। যদি তাতে তেলের পরিমাণ না থাকে, মানে অমলেট পদ্ধতিতে না হয়, ওয়াটার পোচ বা সিদ্ধ ডিম সিদ্ধ। উনি একাধিক খেতে পারেন। আচ্ছা, আমাদের একজন ফেসবুক পেজে বন্ধু প্রশ্ন করছেন, শিবাশিস ভট্টাচার্য। তিনি লিখছেন, ডিজেনারেটিভ ডিজিজ অ্যান্ড লাম্বার পেন ও সার্ভিক্যাল পেনের জন্য কি করব? ডিজেনারেটিভ ডিজিজ মানে হচ্ছে আমার বয়সের সাথে সাথে শরীরে বিভিন্ন জায়গার ডিজেনারেশন হয়ে যে অসুখগুলো হয়েছে। সত্যি কথা বলতে কি, এর অনেকগুলো স্তর আছে, অনেক রকমের ডিজেনারেশন হতে পারে। চোখের ডিজেনারেশন হলে যেমন ছানি হয়, তেমনি হাঁটুতে ডিজেনারেশন হলে অস্টিওআর্থ্রাইটিস হয়। তো এই অসুখগুলোর জন্য অ্যাজ সাচ বিরাট কিছু করা যায় না। হ্যাঁ, যেটা আপনাকে করতে হবে, একদম অল্প বয়স থেকে বিভিন্ন ধরনের অ্যাডিকশানগুলো প্রিভেন্ট করতে হবে, যতটা সম্ভব ধুলো ধোঁয়া বর্জন করতে হবে, নিয়মিত এক্সারসাইজ করতে হবে, পরিমিত আহার করতে হবে, এবং সেই আহার যেন সুষম খাদ্য হয়, মানে কার্বোহাইড্রেট, শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলের মাত্রা যাতে একদম শরীরের প্রয়োজনীয়তা অনুযায়ী থাকে। স্মল ফ্রিকোয়েন্ট মিল নিতে হবে, রেগুলার একটু কনসেন্ট্রেশন বা মানে যেটাকে আমরা মেডিটেশন বলি, সেটা করতে পারলে ভালো হয়। দিনে অন্তত 8 ঘন্টা ঘুমোতে হবে, এবং স্থূলতা বর্জন করতে হবে। এগুলো করলে ডিজেনারেশন কমে। যেটা 70-এ আসার কথা, সেটা হয়তো 80-তে আসবে, কিন্তু পুরোপুরি প্রিভেনশন করা যায় না। 22488085 এর সঙ্গে রয়েছেন কে লিসেনার। না ছিলেন কিন্তু এই মুহূর্তে নেই। একদম। হ্যাঁ, আচ্ছা, আরেকটি প্রশ্ন রয়েছে আমাদের ফেসবুক পেজে, তাপস গুপ্ত, লিওন তাপস গুপ্ত, দক্ষিণ ত্রিপুরা জেলা জোলাইবাড়ি বিলোনিয়া থেকে লিখছেন, আমার বয়স 35 বৎসর। বেশ কিছুদিন পায়ের হাঁটু খুব ব্যথা অনুভব করছি। পা ঝিমঝিম করে এবং পায়ে টান ধরে থাকে অনেকক্ষণ বসে থাকলে। এইটাই প্রশ্ন, যেটা আমরা সেই স্টার্টিংয়েই বলেছিলাম শুরুতেই প্রায় আসছিল, প্রশ্ন। কিন্তু ওনার বয়সটা 35 বৎসর। হ্যাঁ, আপনার বয়সটা কিন্তু কম, আপনার অস্টিওআর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা কম। তাই আমার যেটা মনে হয় এইটুকু শুনে, যে আপনার হয়তো ভিটামিন ডির অভাব হতে পারে, বা কম বয়সে যে সমস্ত বাত হয় সেগুলোর হয়তো আর্লি সিমটমস হিসেবে এটা হতে পারে। যদিও কম বয়সী বাতগুলো সাধারণত হাঁটুতে হয় না, সাধারণত স্মল জয়েন্টগুলোয় হয়, মানে হাতের জয়েন্ট, পায়ের জয়েন্ট, এগুলোতে হয়, ছোট জয়েন্টগুলোতে। তাও আমি বলবো যে আপনি একজন বাত বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। আপনার ওখানেও কিন্তু বাত বিশেষজ্ঞ আছেন, সুতরাং আপনি ওখানে, মানে কলকাতায় বা তার জন্য অন্য জায়গায় যাওয়ার প্রয়োজন নেই, আপনি আগরতলাতেই সেই সুবিধে পেতে পারেন বলে আমার মনে হয়। এবং 22488085 এর সঙ্গে রয়েছেন লিসেনার। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার। একটা মিস করেছি। বলুন। বলছিলাম যে অস্টিপেশিয়াম অ্যাসোসিয়েটেড আমি ব্রঙ্কিয়াল অ্যাজমার জন্য না, কথাটা না খুব অস্পষ্ট। আপনি রেডিও সেটে ভলিউমটাকে একদম বন্ধ করে দিন। আমি অস্টিপেশিয়াম ট্যাবলেটটা খাচ্ছি ব্রঙ্কিয়াল অ্যাজমার জন্য। এতে কি কোনো অসুবিধা হতে পারে কি একটু বলবেন? ওই যেটা একটু আগে উনি ফোন করেছেন, অস্টো ক্যালসিয়াম। আরেকবার বলুন। অস্টিপেশিয়াম ট্যাবলেট খাচ্ছি ব্রঙ্কিয়াল। হিস্টো ক্যালসিয়াম হ্যাঁ, মানে আমি সিওপিডির জন্য। আমি যেটুকু COPD র শুনলাম জন্য। সেটা সিওপিডির জন্য কিন্তু অস্টো ক্যালসিয়াম খাওয়া হয় না। এটা খেতে পারবো কি অস্টিপেশিয়াম ট্যাবলেটটা? অস্টিয়াম, অস্টোক্যালসিয়াম। হ্যাঁ, অস্টো ক্যালসিয়াম ক্যালসিয়াম বলছেন। কিন্তু সিওপিডির জন্য নয়, ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট হিসেবে আপনাকে যদি কোনো ডাক্তারবাবু প্রেসক্রাইব করে থাকেন, আপনি নিশ্চয়ই খেতে পারেন। আর যে ডাক্তারবাবু আপনার সিওপিডি দেখছেন, তাকে একবার জানিয়ে নেবেন। আমার মনে হয় আপনার অস্টো ক্যালসিয়াম খেতে কোনো অসুবিধে নেই। তবে একটা অনুরোধ, এটা ব্র্যান্ড নেম তো, এগুলো না বললেই বোধহয় ভালো হয়।
ঠিক তাই। ধন্যবাদ বন্ধু। কে আর আছেন আমাদের সাথে দেখবো, আবারও চোখ রাখবো। আচ্ছা, আপনি এই যে দৃষ্টিশক্তির কথা একটু আগে বলছিলেন, ডিজেনারেটিভ কিছু ডিজিজ, তার সাথে সাথে অনেকের দেখা যায় কানে শুনতে খুব অসুবিধা এবং তারা সেটা বুঝতে পারে না। সেটা বললেও অনেক ক্ষেত্রে সেই নিয়ে বাড়িতে হয়তো একটা রাগারাগির সিচুয়েশনও তৈরি হয়। তাই এই কানে শুনতে না পাওয়া, এটার কি কোনো মানে আগে থেকে সতর্কতা করা যায়? বা যখন তিনি কানে শুনতে পাচ্ছেন না, তাকে ঠিক কিভাবে বোঝানো যেতে পারে যে কানটা এবার দেখাতে যেতে হবে? সেটার পদ্ধতি হচ্ছে একজন ইএনটি ডাক্তারবাবুকে দেখিয়ে তিনি কিছু পরীক্ষা করেন, যার মধ্যে পিওর টোন অডিওমেট্রি বলে একটা টেস্ট আছে। সেই টেস্টটা করালে দেখা যায় যে কি কারণে হিয়ারিং লস হয়েছে। আমাদের দু ধরনের হিয়ারিং লস হয়, একটাকে আমরা বলি সেন্সারি নিউরাল, আর একটাকে বলি কন্ডাক্টিভ। সেন্সারি নিউরাল মানে হচ্ছে নার্ভের সমস্যার জন্য হয়েছে, আর কন্ডাক্টিভ যেটা সেটা হচ্ছে আমার মানে টিম্প্যানিক মেমব্রেন বা কানের পর্দার মধ্যে যাওয়ার মধ্যে কোনো সমস্যা রয়েছে কিনা। সেখানে অনেক সময় কানে ওয়াক্স বা ময়লা জমেও অনেক সময় কানে শুনতে কম পেতে পারা যায়। এবার বয়সের সাথে সাথে যেটা হয় সেটাকে আমরা বলি ওটোস্ক্লেরোসিস। নামটা একটু অদ্ভুত, কিন্তু এটা কি হয় সেটা হচ্ছে আমাদের কানে যে শ্রবণ যন্ত্রটা আছে ককলিয়া, সেটা ক্রমশ বয়সের সাথে সাথে ওর ওপর একটা ডিপোজিশন জমে ওটা কিছুটা মানে কর্মক্ষমহীন হয়ে যায়, এবং যার ফলে ওর মধ্যে যে জিনিসগুলো জুড়ে থাকে, যেগুলো আলটিমেটলি এই শ্রবণ ক্ষমতাটাকে ব্রেন অবধি বয়ে নিয়ে যায়, তো সেগুলো একটু কমজোরি হয়ে যায়, যাই জন্য বয়সের সাথে সাথে এটা খুব স্বাভাবিকভাবেই কানের সমস্যা বাড়ে। কিন্তু যারা একটু বেশি শব্দে থাকেন তাদের ক্ষেত্রে সেটা অনেক আর্লি আসতে পারে। বিশেষ করে আজকের দিনে এই যে মোবাইলের যথেচ্ছ ইউজ আমরা করছি, কানে হেডফোন ব্যবহার করছি, এগুলোতেও কিন্তু হিয়ারিং ডিফেক্ট। কারণ কানের মধ্যে কন্টিনিউয়াস কিছু শব্দ আসছে, যে শব্দগুলো হয়তো ওই মাত্রায় আসা উচিত না। তারপর যেটাকে এখন প্রিভেনশন করা হয়েছে অ্যাক্ট দিয়ে, সেটা হচ্ছে একটা ডেসিবেলের উপর শব্দকে কখনো আমরা অ্যালাউ করছি না। সেটা বাজি হতে পারে, সেটা পাড়ায় বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন ব্যাপারে মাইক হতে পারে, বা ইভেন হকারের ক্ষেত্রে যে মাইক ব্যবহার করে সেটাও হতে পারে। সেগুলোকে আমরা একটা ডেসিবেলের মধ্যে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। এইগুলো যার যত বেশি এক্সপোজার হবে, তার শ্রবণ ক্ষমতা বয়সের সাথে সাথে ততটা কমতে পারে। তার সাথে কিছু অসুখ আছে, সেগুলো তো কমতে পারে। আর এখানে একটা জিনিস বলা খুব জরুরি, সেটা হচ্ছে কান এমন একটা জায়গা যেখানে কিন্তু ব্যালেন্সটাও মেনটেন হয়। তাই ব্যালেন্সের সমস্যা হওয়াটাও কিন্তু কানের সমস্যা, শোনার সমস্যার সাথে অনেক সময় প্যারালালি হয়, কারণ দুটো যন্ত্র একদম কাছাকাছি থাকে। তো সেই কারণে কারো ব্যালেন্স অসুবিধে হলেও তাকে যেমন কানটা চেক আপ করা উচিত, তেমনি কানে শুনতে সমস্যা হলেও তার ব্যালেন্সটা চেক আপ করা উচিত। এই দুটোই কিন্তু আমরা একসঙ্গে চললে ভালো হয়। একদম। আমাদের ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে বেশ কিছু মেসেজ রয়েছে। সেটার সঙ্গে বলে দিই যে আমাদের টেক্সট মেসেজে এই মুহূর্তে একটা মেসেজ এসছে কৃষাণু দমদম থেকে। তিনি বলছেন, বাতের জন্য সাইকেল চালানোটা কি ভালো? কোন বয়সে করছেন হ্যাঁ, তার সেটা উপর নির্ভর বললেন। করছে। যদি হাঁটুতে খুব সমস্যা হয়, সেক্ষেত্রে সাইক্লিং যেহেতু হাঁটু ভাঁজ করে করতে হয়, সেহেতু সেটাকে একটু অ্যাভয়েড করা উচিত যদি কারোর স্টেজ 3 স্টেজ 4 অস্টিওআর্থ্রাইটিস হয়ে থাকে। এবং দীর্ঘ দূরত্ব বা দীর্ঘ সময়, ধরো ০.৫ ঘন্টা ১ ঘন্টা সাইক্লিং করলে আমার মনে হয় আজকের দিনে যন্ত্রচালিত সাইকেল হয়ে গেছে, সেটা ব্যবহার করতে পারেন। প্রায় ১৫ কিলোমিটার অবধি বিনা সাইক্লিং করে সাইকেল চালানো যায় আজকের দিনে। তো সেটা আপনি ব্যবহার করতে পারেন যদি আপনার হাঁটু সেটার জন্য অনুমতি না দেয়। আচ্ছা, বয়সকালে ঘুম না হওয়াটা একটা বিরাট বড় সমস্যা। তো এই পর্যাপ্ত ঘুম না হলে ঠিক কি কি ধরনের সমস্যা হতে পারে? দেখুন, পর্যাপ্ত ঘুম না খাওয়ার মূল কারণ হচ্ছে ল্যাক অফ এক্সারসাইজ। সাধারণত দেখা যায় বয়সের সাথে সাথে যে আমরা এক্সারসাইজ কমিয়ে দিচ্ছি, সেইটা কিন্তু আসলে ঘুম না হওয়ার কারণ। কারণ ঘুম হওয়ার জন্য একটা খুব জরুরি জিনিস দরকার, সেটা হচ্ছে ক্লান্তি। এবং তার সাথে আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে একটা অ্যাটমসফিয়ার বা একটা পরিস্থিতি যেটাতে কিন্তু ঘুমটা আসে। যেমন ধরা যাক, আমি যদি একটা এমন জিনিস দেখার পর শুতে যাচ্ছি যেটা আমাকে ডিস্টার্ব করছে, সেটা কোনো মুভি হতে পারে, সেটা কোনো থ্রিলিং দৃশ্য হতে পারে, সেটা কোনো রাজনৈতিক ঘটনা হতে পারে, সেটা কোনো ভয়াবহ জিনিস হতে পারে, ভূতের গল্প হতে পারে। এইগুলো দেখলে বা এইগুলোর সঙ্গে সংস্পর্শে এলে বা কিরকম শুনলে মানুষের কিন্তু ঘুমের ডিস্টার্ব হয়। তাই আইডিয়ালি এই যে আমরা বলি স্ক্রিন টাইম, মানে যেটা ধরুন টিভি,
মোবাইল এগুলো অন্তত ঘুমের 1 ঘন্টা আগে বন্ধ করা উচিত। আর আপনি দেখবেন ঠিক উল্টোটাই হচ্ছে আজকে বার্ধক্য বয়স্ক মানুষদের ক্ষেত্রে। একদম তারা একদম শোয়ার আগে মোবাইলটি হাতে নিয়ে বসছেন এবং শোয়া যতক্ষণ না ঘুম আসছে ততক্ষণ হয়তো মোবাইল বা টিভি দেখে যাচ্ছেন। এই দুটো ক্ষেত্রে কিন্তু আমি বলবো আপনাদের এটা খুব একটা আইডিয়াল জিনিস যে সুন্দর গান শুনতে শুনতে বা সুন্দর কথা শুনতে শুনতে কেউ যদি শুতে যান তাহলে তার ঘুমের কোয়ালিটি ভালো হয়। এছাড়া ঘুমের কোয়ালিটি রেগুলেট করার জন্য কিছু বিশেষ ওষুধ আছে যেটা আমরা অল্প সময় বা দীর্ঘ সময় দিয়ে থাকি, তাতে ঘুমটা 8 ঘন্টা হওয়াটা খুব জরুরি। সেটা হলেই কিন্তু আমাদের এই সমস্যাগুলো কমতে পারে। সঙ্গে কোন লিসনার আছে কে 22488085 নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন কে বলছেন? আমি গোলাগড়ি শিবতলাতে থেকে বলছি, হাওড়া, বাবলু মুদি। বলুন। আমার বয়স 63 প্লাস। হুম। আমার হাইট 5 ফুট 11, ওয়েট 70 থেকে 72, কোনো সময় আপ ডাউন করে। এই জন্য প্রশ্নটা জানতে করতে আপনাকে প্রশ্ন করছি, আমার একটু প্রেশার আছে, সুগার নেই, কিন্তু আমি গ্যাসের সমস্যা আছে। গ্যাসের জন্যে আমি প্যান্টোপ্লাজল নয়, আমি ওই গ্যাসের ট্যাবলেট একটা খাই। আর প্রেশারের জন্য একটা ওষুধ খাই, ট্যাবলোফাইড আর টেলমিটাইন 40। কিন্তু আমার প্রেশার কন্ট্রোল 120 থেকে 30-এর মধ্যে থাকে, কিন্তু নিচকটা দেখা যায় 60, কখনো 65, কখনো 70। মানে একটা যেন সিস্টেমিক রিলেটেড নয় বলেই মনে হয়। আমাকে শারীরিক কিছু অসুবিধা হয় না। এটা কি আমার কোনো অন্য কারণ সমস্যা হতে পারে? আমার থাইরয়েড, সুগার, হ্যাঁ, কোলেস্টেরল সবই নর্মাল আছে। এই বিষয়ের জন্য ডাক্তারবাবুর কাছে আমি জানতে চাইছি যে প্রেশার একটা রিলেটেড থাকে, মানে সিস্টোলিক ডায়াস্টোলিক, কিন্তু আমার অনেকটাই ডিফারেন্স করে। এইটুকুই জানতে চাইছি আমি। খুব ভালো প্রশ্ন করেছেন। সিস্টোলিক ব্লাড প্রেশার সময়ের সাথে সাথে বাড়ে, বয়সের সাথে সাথে বাড়ে। আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার অনেক সময় বয়সের সাথে সাথে কমতে থাকে। তো ব্লাড প্রেশারের ওষুধ যখন আমরা দিই, ডাক্তারবাবুরা দেন এমনভাবে সেটাকে অ্যাডজাস্ট করে দেন যাতে সাধারণত 65-র নিচে ব্লাড প্রেশার নামার কথা নয়। আমার মনে হয় আপনি দুটো ওষুধ খাচ্ছেন, একটা অ্যামলোডিপিন 5 mg আর একটা টেলমিসার্টান 40 mg সম্ভবত বললেন। আমার মনে হয় কোনো একটি ওষুধকে একটু কম করে দেয়া উচিত আপনার ক্ষেত্রে। তার সাথে যেটা জরুরি সেটা হচ্ছে মাঝে মাঝে দেখে নেওয়া, টেস্ট করে, মানে ব্লাড প্রেশার মেপে, যে আপনার ব্লাড প্রেশারটা সিস্টোলিকটা বেশি বেড়ে যাচ্ছে কিনা। আমার মনে হয় আপনি যদি অ্যামলোডিপিন 2.5 বা টেলমিসার্টান 20 করে নেন, এটাতেই আপনি অনেকটা ভালো থাকবেন এবং আপনার কোনো সিমটম যখন হচ্ছে না, এটা একটা ভালো লক্ষণ। আমার মনে হয় এইটুকু করলেই হবে। তবে আপনি একবার যে ডাক্তারবাবু দেখছেন তাকে একবার দেখিয়ে নিলে ভালো করবেন। আমাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এসেছে এবং সেই মেসেজে যাব। বলছে আমার মায়ের বয়স 45, এই 45-এর কাছাকাছি। মানে প্রায় গত কয়েক বছর ধরেই পায়ের ব্যথাতে খুব ভুগছেন। মাঝে মাঝে অসহ্য জ্বালা, ঝিনঝিন কিংবা পায়ের পাতা টিপলে ব্যথা হচ্ছে। বেশি সময় ধরে হাঁটতে পারেন না। মাঝে মাঝে তেল দিয়ে মাসাজ করলে কমে যাচ্ছিল, কিন্তু আবার সেটা বেড়েও যাচ্ছিল। আহ মাঝে মাঝে আচ্ছা, বেড়ে যাচ্ছিল। এবার বলছে যে গরমে কিছুটা বাড়ে। নার্ভের প্রবলেম ভেবে নিউরোলজিস্টের কাছে মেডিসিন নিচ্ছিলেন, বাট কোনো লাভ হচ্ছে না। কোলেস্টেরল, হাইপারটেনশন কিচ্ছু নেই, বাট সুগার বর্ডার লাইনে আছে। এই প্রবলেমটা কিভাবে কমবে একটু বলবেন? তাহলে খুব উপকার হয়। সঞ্চারী, আলিপুর থেকে। সম্ভবত ওনার ওবেসিটি আছে, স্থূলতা আছে। আর যেটা হচ্ছে আমার মনে হচ্ছে, আমি কোনো এক্সরে না দেখেই বলছি, একটা এক্সরে পায়ের ফুটের করা উচিত ছিল। ওনার সম্ভবত প্লান্টার ফাসাইটিস বলে একটা অসুখ হয়েছে এবং সেখানে ক্যালকেনিয়াল স্পার বলে আমাদের পায়ের গোড়ালিতে একটা হাড় আছে ক্যালকেনিয়াম, তার থেকে একটা ছোট্ট গোলাপের কাঁটার মতো একটা জিনিস বেরিয়ে থাকে, যেটা পায়ের ভেতরে ওই যে অংশটা আছে মাসেল, ওখানে একটা প্রদাহ তৈরি করে, জ্বালা হয়। অনেক সময় পাটা ফেললেই একটা চিনচিনে ব্যথা হয়। অনেক সময় একটা ইলেকট্রিক শকের মতো পায়ের ব্যথা তৈরি হয়। তো এর সবচেয়ে সহজ সমাধান হচ্ছে ডক্টর শু বলে এক ধরনের জুতো বাজারে পাওয়া যায়। এটা একটু ভালো দোকানেই পাওয়া যায়, আমি দোকানের নাম বলছি না, কিন্তু আপনি নিশ্চয়ই খোঁজ করলে পাবেন।
ডক্টর শু বাড়িতেও পরতে হবে, বাইরেও পরতে হবে, অহংকারী হয়ে যেতে হবে, মাটিতে পা পড়লে চলবে না। এইটুকু যদি আপনি করতে পারেন অনেকটা আরাম হবে। তবে হ্যাঁ, এটা যদি পার্মানেন্ট রিলিফ চান, মনে হয় আপনার ওজনটা যা আছে তার থেকে 10 কেজি কমানো খুব জরুরি। আর মাটিতে বসা, সিঁড়ি ভাঙা, এই দুটো যতটা কম করবেন তত ভালো। আমাদের একটা টেক্সট মেসেজও এসেছে। টেক্সট মেসেজে বলছেন যে আমি বেলেঘাটা থেকে অরূপ, আমার বয়স 35। বলছে আমার ডাক্তারবাবুকে একটা প্রশ্ন আছে যে চেস্ট পেন মাঝে মধ্যে হালকা হচ্ছে, তাহলে কি আমি কার্ডিওলজিস্ট ডাক্তার দেখাবো নাকি মেডিসিন ডিপার্টমেন্টে যাব? সুগার বেশি দিন থাকলে, ধরা না পড়লে শেষ মুহূর্তে আচ্ছা কি খুব শ্বাসকষ্ট হতে পারে? না, সবচেয়ে বড় কথা, শেষ মুহূর্ত অবধি আপনি যাবেন কেন? মাত্র 35 বছর বয়স আপনার। আপনি যে বুকের জ্বালার কথা বলছেন, আজকের দিনে হার্ট অ্যাটাকের কোনো বয়স নেই। 18 বছর বয়সও হতে পারে, 98 বছর বয়সও হতে পারে। তাই আপনি সবার আগে একজন মেডিসিন বিশেষজ্ঞের কাছে যান। তিনি আপনাকে বলে দেবেন যে আপনার কি কারণে হচ্ছে। তারপর যদি মনে হয় কার্ডিওলজিস্টের কাছে যাওয়ার, নিশ্চয়ই যাবেন। আর ডায়াবেটিসের শেষ মুহূর্ত অবধি অপেক্ষা করবেন না। সুগারটা পারলে পরীক্ষা করে নিন। একটু বয়সের পরেই চোখটা একটা বিরাট সমস্যা করে, ছানি, আবার গ্লুকোমাও আছে। এই বিষয়ে কিভাবে সতর্ক থাকবে বা বুঝবেন যে বিষয়টা ঠিক কি? হ্যাঁ, অবশ্যই একজন চক্ষু বিশারদের সাহায্য নিতে হবে। দুটোর সিমটম দুরকম হয়। চোখে ছানি পড়লে যেটা হয়, চোখের দূরের দৃষ্টি বা সামনের দৃষ্টি মাঝে মাঝে ঝাপসা হয়ে যায়। কখনো এমন হয় যে একটু চলে গেল, আবার একটু বাদে ফিরে এলো। চশমার পাওয়ার খুব তাড়াতাড়ি বদলাতে থাকে। এইগুলো হচ্ছে সাধারণত ছানির লক্ষণ। আর গ্লকোমা দু রকমের হয়। যদি অ্যাকিউট গ্লকোমা হয়, সেখানে প্রচণ্ড চোখে ব্যথা হবে, চোখ খোলা যাবে না, লাইটে সমস্যা হবে। আর যদি ধীরে ধীরে হয়, তাহলে সেখানে পেরিফেরাল ভিশন বলি আমরা, মানে আমি চোখের সামনেটা হয়তো পরিষ্কার দেখতে পাচ্ছি, কিন্তু চোখের দুধারে যে দৃষ্টিটা, সেই দৃষ্টিটা ক্রমশ কমতে থাকে এবং চোখের মধ্যে একটা ভার অনুভব হয়। অনেক সময় চোখের অনেক জিনিস যেটা অল্প আলোয় দেখতে অসুবিধা হয়। তো এই ব্যাপারগুলো যদি হয়, চোখের সবচেয়ে প্রাথমিক সমস্যা যে কোনো বড় অসুখে, সেটা হচ্ছে দৃষ্টিক্ষীণ হয়ে যাওয়া। এইটা হলেই কিন্তু দ্রুত আপনার চোখের ডাক্তারবাবু বা চক্ষু বিশেষজ্ঞের একটা পরামর্শ নিতে হবে। নেওয়া উচিত। আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ আছে, বলছে সার্কোপেনিয়া ঠিক করা কি যায় এবং সার্কোপেনিয়া কি অবধারিত বয়সের সাথে সাথে হবেই? এটা কি রোধ করা যায় না? বালিগঞ্জ ফাঁড়ি থেকে অরুণ নিয়োগী। প্রিভেনশন আছে, পুরোপুরি বন্ধ করা যায় বলবো না, কিন্তু হ্যাঁ, সেটাকে বিলম্বিত করা যায় নিশ্চয়ই। যার হয়তো 60 বছরে সার্কোপেনিয়া হতো, তাকে সেটাকে 90 বছর অবধি নিয়ে যাওয়া যায়। এবং সেটার কিন্তু শুরু হয় কিন্তু অনেক অল্প বয়স থেকে। যেটা আমরা বলেছিলাম যে একটা খুব সুশৃঙ্খল জীবনযাপন করা, সেটা যদি কেউ অল্প বয়স থেকেই করতে পারে এবং তার যদি ফ্যামিলিয়ালি তার দীর্ঘ অসুখের কোনো টেন্ডেন্সি না থাকে, সুগার, প্রেশার এগুলোতেও অনেকটা সার্কোপেনিয়ার প্রবণতা বাড়ে। তো সেগুলো যদি তার না থাকে, সে যদি একটা ডিসিপ্লিন লাইফ লিড করতে পারে, তাহলে অনেক দিন অবধি সার্কোপেনিয়া প্রিভেন্ট করা যায়। প্রোটিন জাতীয় খাবারটা ঠিক মতো খেতে হবে। সঙ্গে লিসেনার রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নমস্কার। আমরাও কিন্তু শুনতে পাচ্ছি আমাদের কথা, তাই রেডিও সেটের ভলিউমটা হ্যালো, একদম মিউট করে নিন। থেকে লক্ষ্মীমঞ্জনে বলছি। আমার স্বামী 72 বছর বয়স, কিন্তু সে কানে আগে কম শুনতো, কিন্তু এখন যেন বেশি কম শুনছে। একটা বলি তো আরেকটা উত্তর দেই নিয়ে, এই দিদি বললো না যে ঝামেলা এর জন্য, ঘরে এর জন্য ঝামেলা হয়। হ্যাঁ, আর একটা কথা, ডাক্তারবাবুকে আপনাকে বলতে ভুলে গেছি। আমি ক্যালসিয়াম, ডাক্তার বলতে ক্যালসিয়াম খেতে, কিন্তু খেয়েছিলাম। কিন্তু আমার ক্যালসিয়াম খেলে আমার বাথরুমটা যেন বেশি হয়, আমি যেন সহ্য করতে পারছি না। ওই জন্য ক্যালসিয়ামটা আমি বন্ধ করে দিয়েছি। এটা আপনি ইউরিন বললেন না মলত্যাগ কথা বললেন বাথরুমের ব্যাপারে? বাথরুম ওই যে ইউরিনই বললেন সম্ভবত। আপনি বাথরুমে প্রস্রাবের কথা বললেন না মলত্যাগের কথা বললেন? না, পেচ্ছাপের কথা বললাম। মানে ক্যালসিয়ামটা হুম। খেলে আমার বাথরুমটা বেশি হয়। বেশ, বেশ। শুনতে থাকুন আপনি। আপনি একটা আল্ট্রাসাউন্ড করে, আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে পারেন। তবে আমার ধারণা এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। ক্যালসিয়াম খেলে সাধারণত মূত্রের পরিমাণ বাড়ে না, কিছু কিছু ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য হতে পারে, মানে মলত্যাগের প্রবণতা কমে যেতে পারে, শক্ত হতে পারে। তাও আপনি যদি কেউ ভাবে যে তার স্টোন হচ্ছে, তাহলে একটা আল্ট্রাসাউন্ড করে দেখতে পারেন। আর আপনার
স্বামীর ক্ষেত্রে যেটা আমি বলবো, আপনি একজন নাক কান গলার বিশেষজ্ঞ যিনি আপনার বাড়ির কাছে বসেন কোনো জায়গায়, সেটা সরকারি হোক বেসরকারি হোক, একবার দেখিয়ে নিন। এবং যদি তার বার্ধক্যজনিত সমস্যা হয়, কানে আজকাল অনেক ধরনের যন্ত্র বেরিয়েছে, সেটা নিলে আশা করি আপনাদের মধ্যে কলহটা অনেকটা কমে যাবে। এবং আচ্ছা। এটা কিন্তু একটা খুব ভালো সাইনও বলা যায় যে আমার অপোনেন্ট মানে সে কম শুনছে, তাদের সেক্ষেত্রে কিন্তু অনেকটা ঝগড়া ঝামেলার ভাগটা তো কমতেও পারে, তাই না? হ্যাঁ, মানে ওই বলে না যেরকম মানে এর কোনো শত্রু গোবার নেই, শত্রু নেই, হ্যাঁ, খেলার শত্রু নেই, সেই রকম আর সেই কি। রকম ক্ষেত্রে আর কি। আচ্ছা, আমাদের একজন বন্ধু আমাদের ফেসবুক পেজে প্রশ্ন করেছেন শিলিগুড়ি, দার্জিলিং, রাঙাপানি থেকে। তিনি বলছেন, আমার গিন্নির কোমর ব্যথা হচ্ছে, প্রফুল্ল কুমার সিংহ। মাঝে 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 কাজের চাপ বেশি, কৃষি করি, মানে কৃষি কাজ করেন সবসময়, কিভাবে সুস্থ থাকবো? হ্যাঁ, মানে দেখুন, যদি উনি এই বয়সে এখনো ধানের মাড়াই করেন বা ধান বপন করেন বা বাড়িতে ইন্ডিয়ান টয়লেটে যান বা মাটিতে বসে খাবার খান, তাহলে কিছু সমস্যা তো কোমরে হতে পারে। এবার মানে সত্যি কথা বলতে কি, আপনি যে জীবিকার কথা বললেন, সেই জীবিকায় কোমর এবং হাঁটু দুটোর উপরই অকথ্য অত্যাচার হয়। তা সত্ত্বেও দেখা যায় যারা অত্যাধিক কায়িক পরিশ্রম করেন বলে তাদের শরীরে সমস্যাগুলো অনেক বেলায় আসে। তো যদি সম্ভব হয় ঝুঁকে কাজ করা, পিঠে ভারী জিনিস মানে বয়ে নিয়ে যাওয়া আর মাটিতে বসা, এই ৩ টে যদি আপনার স্ত্রীর কমাতে পারেন, আমার মনে হয় আপনি অনেকটা সুফল পাবেন। আর তার সাথে একটু ক্যালসিয়াম, একটু ভিটামিন ডি, একটু প্রোটিন জাতীয় খাবার যদি খান, তাহলে মনে হয় অনেকটা মুক্তি পেতে পারেন। আরেক বন্ধু দীপক চক্রবর্তী হাজরাডাঙ্গা, দেবীগঞ্জ, পঞ্চগড়, বাংলাদেশ থেকে লিখছেন আমাদের ফেসবুক পেজে। তিনি বলছেন যে যদি দেখা যায় যদি হাঁটু ও কোমর ব্যথা হয়, দেখা যায় খালি ঔষধ ছাড়া হয় না। যদি বেশি ব্যথা হয় তাহলে ব্যথার ওষুধ খেলে কি আরো সমস্যা হতে পারে? আর ব্যথা হলে বালু গরম করে দেওয়া যাবে কি? হ্যাঁ, মানে উনি বোধহয় হট শেকের কথা বলেছেন। হ্যাঁ, নিশ্চয়ই দেয়া যেতে পারে, যদি সেটাতে পুড়ে না যায়, এটা খেয়াল রাখতে হবে কোনো বার্ন ইনজুরি যাতে না হয়। আর হাঁটু ব্যথার ওষুধ খেলে কিন্তু ব্যথা বাড়ে না। যেটা হয়, হয়তো অনেকেই মনে করেন যে আমি মাটিতে বসাটাও চালিয়ে যাব, আমি অত্যাচারটা হাঁটুর উপরে চালিয়ে যাব, কিন্তু ওষুধ খাবো, সেটা হলে ওষুধ বন্ধ করলেই আবার ব্যথাটা ফিরে আসে। তো সেক্ষেত্রে কিছুটা অত্যাচার কমাতে হবে এবং তার সাথে ওনাকে যদি স্থূলতা থাকে তাহলে একটু ওজন কমাতে হবে, হাঁটা করতে হবে, একটু হাঁটতে হবে, এক্সারসাইজ করতে হবে। এটা করে অনেক সময় এটা মেনটেন করা যায়। কারণ ওষুধটা আপনার ডিজেনারেশন প্রিভেনশনের জন্য। ওষুধটা কিন্তু আপনার আবার অসুখটা ওষুধ বন্ধ করলে ফিরে আসছে, সেটা প্রিভেনশনের জন্য নয়। সেটার জন্য কিন্তু আপনাকে দীর্ঘমেয়াদী ওজন কমানো, মাটিতে বসা কমানো, সিঁড়ি ভাঙা কমানো, এই জায়গাগুলো করতে হবে। সঙ্গে লিসনার কে রয়েছেন। আছেন শুনে নি। হ্যালো, নমস্কার, বলুন হ্যালো। হ্যাঁ, নমস্কার, বলুন। আমি পাপিয়া বলছি শিয়ালদা থেকে। বলুন। আমি না 18 এপ্রিলে পড়ে গেছিলাম স্লিপ কেটে রাস্তায়। হুম। তো তারপরে আমার কোমর একদম পুরো পিঠ পাঁজর জুড়ে একদম, আর থাইয়ে, লেফট থাইয়ে, থাই জয়েন্টে পুরো ব্যথা করছে। তো আমি এক্সরে, এমার্জেন্সিতে এক্সরে করিয়েছি। তো ডক্টররা ওই ব্যথার ওষুধ ওইসব কিছু দিয়েছিলেন। ওগুলো খেয়েছি, প্যারাসিটামল, তারপর আইবুপ্রোফেন, ওগুলো খেয়েছি, কমেনি। তারপরে আবার এক্সরে করালেন। তো তারপরে আমাকে গাবাপিন এমএনটি দিয়েছিলেন, ওটা 20 দিন খেয়েছি, তাও কমেনি। আবার খেয়েছি, আউটডোরে দেখিয়েছি। তো তখন ও প্রেগাবেলিন দিয়েছে, আর আর নিকোবলান, ওটা ওই ওষুধটা দিয়েছে, 2 করে খাচ্ছি। আর এমনি ব্যথার ওষুধগুলো তো খাচ্ছি। কিন্তু তবুও আমার ব্যথা কমছে না। মানে একটু উপুড় হলে বা কিছু হলে বা পা একটু এগোতে গেলে সেই ব্যথা করছে। বয়স কত আপনার? করছে। 57। 57। আর আমার না আছে, কিডনি স্টোন আছে, তো তাই আমি ক্যালসিয়াম খেতে পারবো না। ডক্টর বারণ করে দিয়েছে, মানে কিডনির ডাক্তার। আর ছোটবেলায় আমি যখন টিনেজার ছিলাম, তখন আমার বোন টিবি হয়েছিল। তখন বোন 8 মাসের চিকিৎসা, ওটা সেরে গেছে। কিন্তু ডক্টর বলে দিয়েছিলেন আপনার যদি বোনে কোনো সময় একটু লাগে টাগে, আপনার ইয়ে হয়ে যেতে পারেন। কারণ ওই ওই বোন টিবি হলে হাড়কে নাকি খুব উইক করে দিয়ে যায়। তো আমার কি করি, সাড়ে 1 মাস হয়ে গেল ব্যথা, প্রচন্ড ব্যথা, আগুনের মতো জ্বালা করে পেইন হচ্ছে। আর এক্সরে রিপোর্টে লিখেছেন, যেটা রিপোর্টটায় কোনো ফ্র্যাকচার নেই, লেখা আছে যে ডিজেনারেটিভ চেঞ্জেস সিন অ্যান্ড অস্টিওপোসিস প্লাস। হুম, মানে শুনতে আমার থাকুন। কোনোদিন
ব্যথা হতো না, আমি এক্সারসাইজ করতাম একদম হাত উপর করে পা নিচে করে যেটা আছে না, সেই ব্যায়ামটা 50টা করে করতাম, হাত উপরে দাঁড়িয়ে পা পা ছোঁয়াটা। ততদিন পর্যন্ত কোনো ব্যথা হয়নি, পড়ে গিয়ে 3টে এপ্রিলে পড়ে গিয়ে তারপর থেকে এরকম হয়ে গেল। তো কি করে সারবে, আমি ভীষণ কষ্ট পাচ্ছি ডাক্তারবাবু। শুনতে থাকুন, আপনি শুনতে থাকুন, প্রেশার ওষুধ খাচ্ছি, চলছে। শুনতে থাকুন। সঙ্গে থাকুন। আপনি একজন বাত বিশেষজ্ঞের পরামর্শ নিন। আমার ধারণা আপনার অস্টিওপোরোসিস হয়ে আছে। আর এই ধারণাটা মনে হয় ঠিক না যে ছোটবেলায় বোন টিবি হলে তার এফেক্টটা এখনো রয়েছে। সেটা হওয়ার কথা নয়। কারণ তারপর আপনি একটা কোয়ালিটি লাইফ লিড করেছেন, আপনি যে এক্সারসাইজ করছেন বললেন, সেটা কিন্তু আপনার বোন টিবির কিছু থেকে গেলে এটা আপনি পারতেন না। সুতরাং আমি ধরে নিতে পারি আপনার বোন টিবি সংক্রান্ত কোনো সমস্যা নেই, যেটা হয়েছে আপনার অস্টিওপোরোসিস হয়েছে। আপনি অস্টিওপোরোসিসের চিকিৎসা নিন, ডেফিনিট চিকিৎসা আছে। আর তার সাথে ব্যথার জন্য আমি বলবো আপনি শুধু প্যারাসিটামল 1 গ্রাম করে দিনে 2টি করে খাবেন। আর ক্যালসিয়াম যদি না খেতে চান বা ডাক্তারবাবু বারণ করে থাকেন, আপনি ভিটামিন ডি, যেটা 60,000 পাওয়ারের পাওয়া যায়, সপ্তাহে 1টা করে খান। এই দুটি আপনি করে দেখুন এবং একটি বাত বিশেষজ্ঞের একজন ডাক্তারবাবুর পরামর্শ নিন। ডাক্তারবাবু, প্রবীণদের জন্য ভ্যাকসিন কতটা জরুরি? খুবই জরুরি। বা কি কারণ- ভ্যাকসিন জরুরি? হ্যাঁ, ইউজুয়ালি আমরা আলাদা করে 3টি ভ্যাকসিন এখনো পর্যন্ত প্রবীণদের দেওয়া হয়ে থাকে। একটি হচ্ছে নিউমোকক্কাল ভ্যাকসিন, যেটা 20টি স্ট্রেন নিয়ে বর্তমানে তৈরি হয়েছে। আগে একটি 23 স্ট্রেনের ভ্যাকসিন ছিল, আমি কোম্পানির নাম বলছি না। একটি 23 স্ট্রেনের ভ্যাকসিন ছিল, একটি 13টি স্ট্রেনের ভ্যাকসিন ছিল। এখন দুটিকে কম্বাইন করে 20টি ডিফারেন্ট নিউমোনিয়ার, মানে নিউমোকক্কাস নিউমোনি বলে যে ব্যাকটেরিয়াটি আছে, তার স্ট্রেনের উপর বানানো হয়েছে, যেটি আজকের দিনে রেকমেন্ডেশন অনুযায়ী একটি নিলেই হয়ে যায়। এগুলো বদলাতে থাকে, তাই আজকের দিনের কথাটা আমি বললাম। আর যেটা ইনফ্লুয়েঞ্জা, যেটা ফ্লু বলি আমরা, কমন ফ্লু, তার বিভিন্ন স্ট্রেন নিয়ে প্রতি বছর একটা করে ভ্যাকসিন তৈরি হয়, সেটা বছরে একটা। আর চিকেন পক্স, যেটা সিনজিস বলা হয়, সেটার একটা ভ্যাকসিন আছে, যেটা 2টি ডোজ নিতে হয়। এই 3টি ডোজ মানে বার্ধক্যজনিত অসুখের ক্ষেত্রে আলাদা করে নেওয়ার কথা। এর বাইরে হেপাটাইটিস বি যেরকম শিডিউলে থাকে নিতে হয়, টিটেনাস যেরকম থাকে নিতে হয়, একটা বয়স অবধি আজকে ডিপথেরিয়ার একটা সিঙ্গেল ডোজ নিতে হয়। এই ভ্যাকসিনগুলো কিন্তু বয়সকালেও যেভাবে নিয়ে যাওয়ার কথা, যেমন 5 বছর ছাড়া ছাড়া সাধারণত টিটেনাস নিতে বলা হয়, সেগুলো কিন্তু নেওয়া উচিত। কোন বয়স থেকে শুরু করবে? না, মানে টিটেনাস তো আপনার ছোটবেলা থেকে। না, আমি না, বলছি সব vaccine। যেগুলো প্রথম যেগুলো যে বললেন, প্রথম দিক 3টে থেকে বললাম, যেগুলো এগুলোর বললেন। রেকমেন্ডেশন কিছুদিন আগে পর্যন্ত 50 বছর ছিল। আচ্ছা, এবং তার সাথে কারো কোনো কোমরবিডিটি থাকলে, যেমন ডায়াবেটিস থাকলে, তার কোনো বয়স লিমিট থাকে না, সে 30 বছরেও তাই নিতে পারে। এবং বিদেশে বিশেষ করে যে কোনো ঠান্ডার জায়গা, সেখানে ইনফ্লুয়েঞ্জা কিন্তু সারা জীবনই বছরে একটা করে নিয়ে যাওয়ার রেকমেন্ডেশন আছে। নিউমোনিয়ার ক্ষেত্রেও অনেক জায়গায় সেটা তৈরি হয়েছে। তাই বয়সটা 50 বছর করা আছে, কিন্তু অ্যাজ সাচ কারো কোমরবিডিটি হলে তার আগেও নিতে পারে। আচ্ছা। বয়স বাড়ার সাথে সাথে তার পরের জেনারেশন হয়তো দেখা যায় বাইরে চলে গেছে কর্মসূত্রে, সেক্ষেত্রে একাকিত্ব, মন ভালো নেই। তাই এই মন ভালো না থাকা এবং সেটা কি এফেক্ট করে শরীর ভালো না থাকাতে? অবশ্যই আজকের দিনে মানসিক বয়সটা বা মানসিক বার্ধক্যটা কিন্তু শারীরিক বার্ধক্যকে অনেকটা ছাপিয়ে গেছে। এবং অনেক সময় দেখা যায় যে মানসিক বার্ধক্য হচ্ছে শারীরিক বার্ধক্যের কারণ। তার কারণ একজন মানুষ মন থেকে ভাবছে আমার বোধহয় জীবনে প্রয়োজন ফুরিয়ে গেছে। বিশেষ করে এই যে একটা প্রফেশনাল রিটায়ারমেন্ট হয় কিছু মানুষের, কারো ক্ষেত্রে সেটা 55, কারো ক্ষেত্রে সেটা 60, অনেক সময় খেলোয়াড়দের ক্ষেত্রে সেটা আরও আগে হয় 40-45 বছর বয়সে। এটা একটা মানসিক বার্ধক্য আনে। অনেক সময় ভাবে যে আমার জীবনে কোনো প্রয়োজন নেই। এবং এই জায়গাটাতে কিন্তু পরিবার, সমাজ এবং বন্ধু, এই 3টে ডিফারেন্ট গ্রুপের অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল আছে। হ্যাঁ। পরিবার থেকে বোঝাতে হবে, বা বোঝানোটাকে আমি কিন্তু সিম্প্যাথি বলবো না, আমি এমপ্যাথি বলবো, যে তাকে কিন্তু এমনভাবে তার লাইফটাকে বোঝাতে হবে যে তোমার জীবনে প্রয়োজন আছে এবং তুমি এই কাজগুলো করে যাবে বা করবে, তাতে কিন্তু আমাদের পরিবারের প্রয়োজন সেটা। ঠিক সেই রকম বন্ধুত্বের ক্ষেত্রেও সে যেন কখনো না ফিল করে যে আমি আজকে একা, আমার আজকে জীবনে কোনো প্রয়োজন নেই। ঠিক সেরকম, মানে সবসময় যে আমি একটা বিশেষ ধরনের জীবনযাপন করব তা না, আমার জীবনযাপনে মডিফিকেশন আনতে হবে। এবং সবচেয়ে বড় কথা, আজকের দিনে যে গেজেট নির্ভর জীবন হয়ে যাচ্ছে, এই নতুন নতুন গেজেটগুলো কিন্তু তাকে শিখতে হবে। এবং এই জায়গাটাতে আমাদের যে বার্ধক্যের কনফারেন্সগুলো হয়,
তাতে সবসময় আমরা বলি নাতিদের আসতে হবে। মাঝের জেনারেশন সে ব্যস্ত থাকবে, কিন্তু নাতি নাতনি যারা সেকেন্ড জেনারেশন বা অনেক সময় থার্ড জেনারেশন, সেই জেনারেশন কিন্তু বয়স্ক জেনারেশনকে পথ দেখাবে। তারা কিন্তু শিখিয়ে দেবে, তারা একটা কোয়ালিটি টাইম তাদের দাদু দিদিমার সঙ্গে বা দাদু ঠাকুমার সঙ্গে কাটাবে, সেটা কিন্তু খুব জরুরি। আর হয়তো প্রশ্নে আমাদের যাওয়ার সময় হবে না, যাই একদম শেষে চলে এসেছি। সেটা হচ্ছে হেলদি এজিং এবং প্রবীণদের সুস্থভাবে থাকার জন্য, সক্রিয়ভাবে থাকার জন্য, সুস্থ জীবনে থাকার জন্য আপনার কি পরামর্শ? এটা টেক হোম মেসেজ। আর হেলদি এজিং না মানে কাকে সত্যি বলে? কথা বলতে কি, আমরা এতক্ষণ যে আলোচনা করেছি তার একমাত্র যদি একটি কথায় বলতে হয়, সেটা হচ্ছে আপনি নিজেকে বয়স্ক ভাববেন না। আপনার কোনো বয়স হয়নি, আপনি মনের দিক থেকে 18তেই আছেন। একদম সদ্য সদ্য আপনি যৌবনে পা দিয়েছেন। আপনার মনে যেন সেটা সবসময় থাকে, এবং আপনি 18 বছরে যা যা করতেন সেগুলো করার কথা হয়তো ভাববেন না, কিন্তু সেগুলো আপনার মনের পিছনে থাকবে, এবং আপনি একটা হেলদি লাইফ লিড করবেন। কোনো রকমের অ্যাডিকশানের দিকে যাবেন না। নিয়মিত ওষুধগুলো আপনার অসুখের জন্য খাবেন। রোজ একটা অল্প সময় জুড়ে এক্সারসাইজ করবেন। অল্প অল্প করে বারে বেশি খাবেন, এবং সুষম পুষ্টিকর খাবার খাবেন। এইটুকু করুন, এবং সামান্য শরীরের এদিক ওদিক হলে পরিবারের লোককেও আমার অনুরোধ যে ডাক্তারের পরামর্শ নেবেন, অবহেলা করবেন না। এইটুকু হলেই আমার মনে হয় আমরা প্রত্যেকে গ্রিন হেলদি এজিং এর দিকে যেতে পারবো। অনেক বেশ, অনেক ধন্যবাদ বেশ। আমাদের সময় আর ডাক্তারবাবুকে একদম জানাই। নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এতটা সময় দেওয়ার জন্য। নমস্কার, শুভরাত্রি।